হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনুবাদ সংক্রান্ত চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনুবাদ সংক্রান্ত আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে সঠিকভাবে অনুবাদ চর্চা করা যায়, কিভাবে সঠিকভাবে আমরা বিগত সালের প্রশ্নগুলোকে সমাধান করতে পারি, কিভাবে সঠিকভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারি অথবা ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করতে পারি। এই বিষয়গুলো আমরা আজকের ক্লাস থেকে জানব। অনুবাদ সংক্রান্ত এর আগে 3টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 3টি ক্লাসে আমরা শিখেছি কিভাবে টেন্স বুঝতে হয়, কিভাবে টেন্সের স্ট্রাকচার লিখতে হয়, এছাড়া ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে পেসিভ অথবা পেসিভ থেকে অ্যাক্টিভ, এর যে ডিটেলস ব্যাপারগুলো আছে এই কারিগরি ব্যাপারগুলো আমরা শিখেছি। এছাড়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টেন্সের যে ফরমেশন আছে সেই ফরমেশনকে ট্রান্সফর্ম কিভাবে করতে হয়, একটা থেকে আরেকটাতে কিভাবে রূপান্তরিত করতে হয়, সেই ব্যাপারগুলো আমরা কিন্তু আগের 3টি ক্লাস থেকে মোটামুটি জেনেছি এবং বুঝেছি। সো আমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। এই মিনিমাম যে বেসিকের ব্যাপারগুলো না জানলেই নয়, সেই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আমরা আজকের ক্লাসে শিখব হচ্ছে সঠিকভাবে কিভাবে আমরা অনুবাদ চর্চা করতে পারি। অনুবাদ চর্চার এই ক্লাসগুলোতে আমার মূল টার্গেট ছিল আপনাকে এইরকমভাবে একটা অ্যাপ্রোচ বোঝানো, একটা অ্যাপ্রোচ শেখানো, যেখান থেকে যে অ্যাপ্রোচটা যদি আপনি ফলো করেন, সেটাকে যদি মেনটেন করে চর্চা করেন এবং সেই নির্দেশনাটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার এক্সামে অর্থাৎ রিটেন এক্সামে আপনি একটা ভালো অনুবাদ করে আসতে পারবেন। অনুবাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার করে আসতে পারবেন এবং আপনি একটা ভালো মার্ক পাবেন। এইটাই আমার ছিল মূলত টার্গেট। অনুবাদের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন রুলস, এরকম 10-12টা বা 50টা রুলস আছে, সেগুলো দেখে দেখে করে বাক্যকে ট্রান্সফর্ম করা যায়। কিন্তু আমি যেই অ্যাপ্রোচগুলো বলবো সেগুলো খুবই সহজ অ্যাপ্রোচ, যেন এক্সাম হলে গিয়ে আপনার ভুল না হয়, যাতে আপনার কমন সেন্স বিল্ড আপ হয় এবং এইভাবে আপনি যদি চর্চা করেন তাহলে মিনিমাম সময়ে আপনি ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে পারবেন। মূলত এটাই আমার ছিল মূল টার্গেট অনুবাদের ক্লাসগুলো নিয়ে। আশা করি আপনারা আজকের ক্লাসটি থেকে উপকৃত হবেন। তো চলুন মূল ক্লাসটি শুরু করা যাক। আপনারা জানেন রিসেন্টলি আমার এক্সাম ব্যাচের কিছু এক্সাম অনুষ্ঠিত হয়েছে। তার মাঝে একটা এক্সাম ছিল হচ্ছে টপিক বেস অনুবাদ সংক্রান্ত। তো সেখানে আমি যখন ওদের এক্সাম নিলাম, এক্সাম নেওয়ার পর আমি দেখলাম যে অনেকেই কিছু কমন টপিকে ভুল করেছে। অনেকের ভুল করেছেন, যারা হচ্ছে ভুল করেছেন আর কি, ওই ভুলগুলোর ভিতরে আছে কি টেন্সে ভুল করেছে। মানে টেন্স ছিল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দিয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। লাইক হচ্ছে ব্যাংক সেবা দিচ্ছে, তো ব্যাংক সেবা দিচ্ছে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে এই সেবাটা চলমান আছে, বর্তমানে এই সেবাটা চলমান আছে, সো এটাকে কন্টিনিউয়াস করে দেওয়াই উচিত। এবং এটা ইংলিশে যখন স্ট্রাকচারটা ছিল ইংলিশ থেকে বাংলা করার ক্ষেত্রে, তখন সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা বাংলাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপেই নিয়ে আসবো। সো টেন্সে ভুল করেছে, বানানে ভুল করেছে। আর আরেকটা জিনিস করেছে কি, মূল ভাব, যে একটা বলেছে করেছে আরেকটা, মানে টেন্স বলেছে একটা আর সেটা ট্রান্সলেট করেছে আরেকটা। সো এই 3টা জিনিস ছিল সমস্যা। এখন এই 3টা জিনিসের ভিতরে টেন্সের ঠিকঠাক বানান তো আপনার বেসিকের ব্যাপার, ঠিক আছে, আর মূল ভাব ব্যাপারটা ডিপেন্ড করবে আপনার যত চর্চা করবেন। সো এখন বানানটা যদি আপনার কাছে হয় আর টেন্সের যে গঠনের ব্যাপারগুলো আছে এই ক্লাসগুলো আমরা করেছি, সো এই জিনিসটা যদি আপনি মোটামুটি জানেন এবং বানানের ব্যাপারটা আপনার প্র্যাকটিস থেকে ক্লিয়ার করতে পারেন, তাহলে এই মূল ভাবের ব্যাপারটা ক্লিয়ার হবে কখন? মূল ভাবের ব্যাপারটা ক্লিয়ার হবে যখন আপনি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চর্চা করবেন। আমরা অনেক সময় দেখা যায় সম্পাদকীয় চর্চা করি এবং হচ্ছে পত্রিকা থেকে চর্চা করি, পত্রিকা থেকে আমরা অনুবাদ চর্চা করি, আমরা সম্পাদকীয় থেকে অনুবাদ চর্চা করি। কিন্তু আমি প্রথমে বলবো যে আপনি বিগত সালের গুলো চর্চা করেন। বিগত সালের গুলো শেষ হলে তারপরে আপনি পেপারে যান, তারপরে আপনি হচ্ছে অন্যান্য আর্টিকেলে যান। হ্যাঁ, যদি আপনার ফেসবুকে দেখা যায় যে আপনার সামনে একটা ট্রান্সলেশনের একটা ইয়ে এসেছে,
পোস্ট এসেছে, সেখানে আপনি সেটার সাথে সেটাকে আপনি কি করতে পারেন, সেটাতে শেয়ার করতে পারেন। কিন্তু আপনি বিগত সালের প্রশ্ন শেষ না করে ওই জিনিসগুলোতে গেলে আপনার হয়তো বা লেকিংস গুলো থেকে যাবে। সো মূল ভাবটা আপনি কখন ক্লিয়ার হয়ে যাবে, মূল ভাব বুঝতে পারবেন যখন হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন চর্চা করে ফেলবেন, বা একবার দুইবার করে চর্চা করে ফেলবেন। আমি বলবো অন্তত একবার চর্চা করে ফেলেন। হ্যাঁ, আর টেন্সের ব্যাপারটা তো আমি আপনাদেরকে অলরেডি বুঝিয়েছি, অ্যাসাইনমেন্টেও দিয়েছিলাম, অনেকে অ্যাসাইনমেন্ট করেছেন, অনেকে করেন নাই। যারা করেন নাই তাদের যদি মনে হয় যে না আমার করা উচিত, তাহলে এখনো সময় আছে, করে ফেলতে পারেন। আর বানানের ব্যাপারটাও আপনি চর্চার সাথে সাথে, ইংলিশ প্র্যাকটিসের সাথে সাথে এই জিনিসগুলো থাকবে। তারপরে স্পেসিফিক ভাবে যদি আপনার বানানের সমস্যা থাকে, আপনাকে বেশি সময় দিতে হবে। আমাদের সবার বানানের সমস্যা নেই, কিন্তু অনেকেরই দেখা যায় যে বানানের সমস্যা থাকে। আজকে যখন এক্সাম ব্যাচের আমি হচ্ছে রিটেনের মানে ওদের খাতা দেখলাম, তখন দেখলাম যে হচ্ছে ওদের এরকম অনেকে পেয়েছি যে যারা হচ্ছে বাংলা বানানে ভুল করেছে। সো বাংলা বানানে যে ভুল হতে পারে এই জিনিসটা যখন আমি আপনাকে বলবো, আপনি বলবেন এটা কি আসলে সত্য? হ্যাঁ, একজনে লিখেছে যে বাইরে, যে ব্যাংকিং খাত হচ্ছে এটার বাইরে, তো এইভাবে লিখেছে বাইরে। সো এরকম করে, বা আপনি কেন্দ্রীয় লিখতেছেন, এত স্পিডে লিখতেছেন যে একজনের কেন্দ্রে রেখে আর অন্তস্থ লিখতে পারেনি। সো এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, চর্চার মাধ্যমে প্র্যাকটিস করে রেডি করে ঠিকঠাক করতে হবে। তো আজকে আমরা বিগত সালের একটা ইংলিশ আর্টিকেল বা ইংলিশ প্রশ্ন সলভ করব। তো চলুন দেখা যাক প্রশ্নটা কিরকম। তো এটা হচ্ছে আহ, বাংলাদেশ কৃষি ব্যাংকে সম্ভবত এসেছিল আর কি, সিনিয়র অফিসার বা অফিসার পদে, যে ইন দ্য কোর্স অফ ট্রানজিশন ফ্রম দ্য কনসেপ্ট অফ ই ব্যাংকিং অ্যান্ড ব্রাঞ্চলেস ব্যাংকিং, মোবাইল মানি হ্যাজ proved to be a viable alternative to cash. Over the years, the mobile money system has been providing a range of financial services that can be offered to every customer. This system of transacting and executing payment has been able to successfully transform the financial services framework, both by complementing and disrupting the traditional way of banking. Owing to its safe, easy, and affordable transaction ways, mobile money is touted as a popular alternative to bank accounts. It can be used on both smartphones and feature phones. এখন ইংলিশ থেকে বাংলা করা অথবা বাংলার ক্ষেত্রে ইংলিশ করা, যেহেতু এখন আমরা হচ্ছে ইংলিশ থেকে বাংলা করতেছি, সেক্ষেত্রে আপনারা যদি বিভিন্ন জায়গায় সোর্স দেখেন, বিভিন্ন বই দেখেন, বা যেখানেই আপনি দেখেন, দেখবেন যে এরকম অনেক আছে যে ছোট ছোট হচ্ছে শর্টকাট টেকনিক থাকে, যে টেকনিকের মাধ্যমে হচ্ছে ইংলিশ থেকে বাংলা করা যায় খুব সহজেই। মূলত এই টেকনিকের যে ব্যাপারটা আছে, এই টেকনিকের ব্যাপারটা কিছু নির্দিষ্ট বাক্যের সাথে হচ্ছে যায়, কিছু নির্দিষ্ট বাক্য দিয়ে যদি আমি টেকনিকটা বলি তখন যায়। কিন্তু যখন আপনি বাস্তবে আরো প্র্যাকটিস করবেন বা আরো প্রশ্ন দেখবেন যে এই প্রশ্নগুলো হচ্ছে আমি সমাধান করতে চাই, তখন দেখবেন ওই ম্যাজিক ট্রিক আপনার কাজে দিতেছে না। সেই জন্য আপনি দেখবেন শেষমেশ সবাই ম্যাজিক ট্রিক টিক শিখে টিকে কি করে, শেষমেশ ভেঙে ভেঙে অনুবাদে চলে আসে। ভেঙে ভেঙে অনুবাদ, আপনারা ভেঙে ভেঙে অনুবাদ, এই কথাটা আপনারা প্রচুর শুনেছেন যে ভেঙে ভেঙে অনুবাদ। তো ভেঙে ভেঙে অনুবাদ আসলে কি, ভেঙে ভেঙে অনুবাদ ব্যাপারটা আসলে কি? ভেঙে ভেঙে অনুবাদটা হচ্ছে একটা সেন্টেন্স, সেটাকে ভাঙবেন, কয়েকটা অংশে ভাগ করবেন, এবং ওই অংশটাকে আপনি বাংলা করবেন। ছোট ছোট বাংলা হবে, অনেকগুলো বাংলাকে একসাথে আপনি করলে সেই জিনিসটা হয়ে যাবে, মানে এটা সেন্টেন্সে দাঁড়াবে। ধরেন এখানে লেখা আছে ভাত, এখানে লেখা আছে খাই, এখানে আছে আমি। এখন তিনটা শব্দকে আলাদা আলাদা করে দিয়েছি, আপনি কিন্তু এটাকে কি বলতে পারবেন, এখানে কি লেখা আছে, একটা খাই ভাত আমি। তো এটাকে আপনি কিন্তু সাজিয়ে লিখতে পারবেন, আমি খাই আমি ভাত খাই, আমি ভাত খাই। কেন? কারণ বাংলা আপনার মাতৃভাষা। সো আপনি যদি প্রথম স্টেপ হচ্ছে, আপনার চ্যালেঞ্জটা হচ্ছে যে ইংলিশ যেই বাক্যটা আছে সেটা যদি আপনি খন্ড খন্ড করে বাংলা করেন, তাহলে আপনি কি ইজিলি সাজাতে পারবেন, কারণ বাংলা যেহেতু আপনার মাতৃভাষা। আর বাংলার ক্ষেত্রে যখন আপনি ইংলিশ করবেন, তখন হয়তো বা এই জিনিসটা ওইভাবে হবে না, সেটা আরেকটা অ্যাপ্রোচ। সো আমরা ইংলিশ থেকে যখন বাংলা করব, তখন আমরা এই অ্যাপ্রোচটা মাথায় রাখি। বাংলা থেকে ইংলিশ করব কিভাবে, সেটা আমরা পরে দেখব। দুইটার দুই অ্যাপ্রোচ। সো আমি বলবো যে ইংলিশ থেকে যখন আপনি বাংলা করবেন, তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার টার্গেট হবে যে আমার টার্গেট হবে কি, আমি ইংলিশ বানান বুঝি না, বা সরি ইংলিশ শব্দ বুঝি না, বা আমি হচ্ছে ইংলিশ পুরো সেন্টেন্সটা কি অর্থ বোঝাচ্ছে সেটাও আমি বুঝি না, কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বলতে পারি, কাছাকাছি হলেও বলতে পারি, 90%-এর বাংলা বলতে পারি। তাহলে আমি কি করব, প্রথমে হচ্ছে এই যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটাকে আমি দুই তিনটা শব্দ
একসাথে করে এইগুলো হচ্ছে খন্ড 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 করে হচ্ছে আমি এগুলোকে বাংলা করব। বাংলা করার পরে আমি সাজিয়ে ফেলবো। দেখেন, বাংলা করলে তো আপনি সাজাতে পারবেন, এতটুকু এতটুকু এখানে সবাই পারবেন। এখানে যারা ক্লাস করতেছেন, ইভেন দো আমি মনে করি যে যারা কলেজে আছে বা ইভেন যারা হচ্ছে এসএসসি এইচএসসি লেভেলে আছে, যে মোটামুটি তাদের সেন্স ভালো, তো আপনার যদি সেন্স ভালো হয়, বাংলা যদি এলোমেলো শব্দ হয়, আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন, যেটা ইংলিশে বাংলার ক্ষেত্রে ইংলিশে করলে সম্ভব না, ওইভাবে সম্ভব না। কারণ ও তখন হচ্ছে আমাদেরকে স্ট্রাকচারটা দেখতে হবে। কেন স্ট্রাকচার দেখতে হবে? কারণ হচ্ছে ইংলিশ তো আমাদের মাতৃভাষা না, আমরা ইংলিশ নিয়ে এত পারদর্শীও না, ইংলিশ আমরা এত পড়িও নাই, আমরা বাংলা পড়েছি। সো আমাদের প্রথম টার্গেট কি হবে, এই যে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা যেই টেন্সই থাকুক, যেভাবেই থাকুক, এটাকে আমরা কি করব, সাজাবো। মানে সাজাবো কখন? যখন হচ্ছে ভেঙে ভেঙে অনুবাদ করবো, ভেঙে ভেঙে অনুবাদ করব এবং সাজাবো। এখন এই ভেঙে ভেঙে অনুবাদ এবং সাজানো, এইটার ভিতরে আপনার পরিপূর্ণতা কখন পাবে জানেন? যখন হচ্ছে আপনি টেন্স বা কালটাকে ঠিক রাখতে পারবেন। আপনি ভেঙেছেন এবং সাজিয়েছেন, কিন্তু আপনি কি করেছেন? আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইকে আপনি লিখে ফেলেছেন আমি ভাত খেয়েছিলাম, তাহলে আপনি কি পাবেন? জিরো পাবেন। সো আপনাকে ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ থেকে বাংলা করার ক্ষেত্রে, মানে E to B করার ক্ষেত্রে কি প্রথমে মনে রাখতে হবে যে আমি কি করব, খণ্ড করে ফেলবো, খণ্ড করে অনুবাদ করব, এক একটা খণ্ড করে এটার বাংলা করব। তারপরে আমি কি করব, সাজাবো। এবং আমি আরেকটা জিনিস চেক দিব, সেটা হচ্ছে যে আমার টেন্সটা কি ঠিক আছে কিনা। বানান তো অবশ্যই, বানান আপনি যে কোনো কিছু, আপনার নাম লিখতে গেলেও নামের বানান ঠিক রাখতে হবে, সেগুলো তো নর্মাল কথাবার্তা। কিন্তু আপনি যখন E to B করবেন, তখন আপনার টার্গেট থাকবে আমি হচ্ছে এটাকে খণ্ড খণ্ড করে অনুবাদ করব। তারপরে কি করব, এই অনুবাদটাকে সাজাবো এবং আমি চেক করব এটা টেন্স আমি ঠিকঠাক রেখেছি কিনা। ইংলিশের টেন্স আপনি ভার্ব দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? ওইটার ভার্ব দেখলেই বুঝতে পারবেন, ওইটার বি ভার্ব এবং ভার্ব, সেই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কোন টেন্সে আছে। তখন আপনি বাংলাতে ওই টেন্সে দিবেন। যদি সেটা প্রেজেন্ট পারফেক্টে থাকে, আপনি প্রেজেন্ট পারফেক্ট বাংলাতে দিবেন, হয়েছে, খেয়েছে। আর যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, হয়, খাই, এই এরকম। অথবা যদি সেটা পাস্ট ইনডিফিনিট হয়, কি হবে? হয়েছিল, খেয়েছিল। আবার সেটা যদি ফিউচার হয়, হবে, খাবে, তাই না? তো এই জিনিসগুলো আমরা আমাদের যেহেতু মাতৃভাষা, এই বেনিফিটটা আমরা পাবো। ইংলিশ থেকে বাংলা করতে গেলে খণ্ড খণ্ড বাক্যকে আমরা, খণ্ড খণ্ড অংশকে আমরা একটা পরিপূর্ণ বাক্যতে সাজানোর জন্য বা রূপান্তর করার জন্য এই বেনিফিটটা পাবো। তাহলে আমাদের টার্গেট, আমাদের চ্যালেঞ্জটা কি থাকলো? আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রত্যেকটা বাক্যকে আমরা ছোট ছোট করে ভাঙবো, ভেঙে ভেঙে বাংলা করব এবং সাজাবো, সাজিয়ে টেন্সটাকে দেখবো। এখন এই জিনিসটা আমি বললাম পানির মতো সহজ করে বললাম, কিন্তু ব্যাপারটা কি পানির মতো সহজ? হ্যাঁ, ব্যাপারটা আপনার কাছে পানির মতো সহজ তখনই হবে, কখন আপনার ব্যাপারটা পানির মতো সহজ হবে? যখন আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে সলভ করবেন। ওকে, সেই জন্য আমি বলবো যে আগে পত্রিকা বা আর্টিকেল সম্পাদকীয় এই জিনিসগুলো বাদ দিয়ে আপনি আগে বিগত সালের প্রশ্নগুলো শুরু করেন। বিগত সালের প্রশ্ন কিভাবে শুরু করবেন? সবচেয়ে সহজ সহজ গুলো, যেগুলো আপনার মাথায় ধরে, এইগুলো আগে শুরু করেন। মানে যেগুলো হচ্ছে প্রাইমারি লেভেলে, এন্ট্রি লেভেলের অনুবাদ, যে নর্মাল নর্মাল অনুবাদ আপনি পারেন, খুব সুন্দর করে পারেন। পরে করবেন সেকেন্ডারি লেভেলের, যে মিড লেভেলের কিছু, তারপরে চলে যাবেন আপনি অ্যাডভান্স লেভেলে। সো এইভাবে করলে আপনার কি হবে, মানে আপনি নিজেই একটা ভালো জায়গায় চলে আসতে পারবেন। এটা হচ্ছে কি আমার কথা। কিন্তু আপনি যদি ঠিক উল্টা করেন, এইটার পরে গিয়ে, এই অ্যাডভান্স লেভেলের পরে গিয়ে হবে আপনার পত্রিকা। কিন্তু অনেকে করবে কি, উল্টা করবে। এখন উল্টা করে তারা ভালো করতে পারবে কখন? ভালো করতে পারবে তাদের বেসিক ভালো ছিল, তাদের হয়তোবা অনেক ইংলিশ নিয়ে হচ্ছে পড়েছে অতীতে, ব্যাকগ্রাউন্ডে তাদের কোনো না কোনো ভাবে হচ্ছে ইংলিশের বেনিফিটটা তারা পাচ্ছে। কিন্তু যদি আপনার ইংলিশের ক্ষেত্রে ওই রকম বেনিফিটটা না থাকে, ওই রকম বেসিকটা না থাকে, তাহলে তো আপনাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ যেতে হবে। স্টেপ বাই স্টেপ আমি প্রথমে টেন্স বুঝেছি, তারপরে সেন্টেন্সের গঠন বুঝেছি, ভয়েস বুঝেছি, তারপরে আমি ছোট ছোট বাক্য, যেগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের যে অনুবাদগুলো আছে, সহজ সহজ অনুবাদগুলো আমি করেছি বিগত সালের। তারপরে একটু কঠিন লেভেলে, মিডিয়াম লেভেলে করেছি। তারপরে অতিরিক্ত কঠিন যেগুলো ছিল সেগুলোকে করেছি। এরপরে গিয়ে আমি পত্রিকা ধরেছি। তাহলে এইভাবে কি হবে, স্টেপ বাই স্টেপ হবে, আপনি হতাশ হবেন না। ঠিক আছে? আর যদি ঠিক উল্টা দিক দিয়ে করেন, আপনি একটা অনুবাদ করতে গিয়ে দেখবেন মানে 10-12 লাইন মিলে হচ্ছে একটা অনুবাদ, তখন আপনার হতাশ লাগবে যে আমি পারি না। ঠিক আছে? আপনি যখন একটা জিনিস খেলবেন, ধরেন আপনি যে বাসায় বসে লুডো খেলেন, তো আপনি যদি লুডো খেলাতে জিতেন বা আপনার যদি 6 আসে, তাহলে আপনার খেলতে মজা লাগবে। কিন্তু দেখলেন যে সবার গুটি পাকা হয়ে যাচ্ছে, কিন্তু আপনার 6 আসে না। হ্যাঁ, আপনার আসে হচ্ছে কানা, আপনার আসে 5, আপনার আসে 3, তখন আপনার বিরক্ত লাগবে, আলটিমেটলি আপনার খেলতে মন চাইবে না। কিন্তু মাঝে মধ্যে যদি আপনার যদি
মাঝে মাঝে জিতেন, মাঝে মাঝে খেলতে খেলতে আপনার যদি হয় পারফরমেন্স ভালো থাকে, তখন কিন্তু আপনার কনফিডেন্ট হবে, না আমি পারি, পরের দিন আপনি বলবেন চলো আবার খেলি, লুডো খেলি, তাই না? এটাই তো নর্মাল। তো সেই জন্য হচ্ছে যা আমরা পারি তা আমাদের ভালো লাগে, তো যে আমরা অল্প পারি তাও আমাদের ভালো লাগে, কিন্তু যা আমরা পারি না তা কিন্তু আমাদের কি হয়, যে আমাদের খুব বিরক্ত লাগে, যে দূর এটা পারবো না, আমাদের কনফিডেন্স নষ্ট হয়ে যায়। সো উল্টা দিকে যদি আপনি হাঁটেন তাহলে হয়তো কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। আমি বলবো যে এইভাবে যদি করেন আপনি স্বল্প সময়ে এক্সপার্ট তো হবেনই, পাশাপাশি আপনার চাকরির এক্সাম গুলোতেও আপনি ভালো করবেন। ওকে, প্রথমে যে জিনিসটা আপনি করবেন সেটা হচ্ছে কিছু পিস পিস করবেন, যে যতটুকু করলে আপনি সুন্দর করে একটা বাংলা করতে পারেন। দেখেন, ইন দা কোর্স অফ ট্রানজেকশনকে আমি হচ্ছে এতটুকুকে রাখলাম একটা খণ্ডতে, যে এইটাকে আমি বাংলা করব। ঠিক আছে, যে দা গুড বয়, হ্যাঁ, এরকম করে ইন দা কোর্স অফ ট্রানজিশন এটাকে আমি বাংলা করব। তারপরে পরের ইয়েতে আমি কি করব, ফ্রম দ্য কনসেপ্ট অফ ই ব্যাংকিং অ্যান্ড ব্রাঞ্চলেস ব্যাংকিং, এটাকে আমি বাংলা করব, ফ্রম দ্য কনসেপ্ট অফ ই ব্যাংকিং অ্যান্ড ব্রাঞ্চলেস ব্যাংকিং। তারপরে আমি এইটাকে বাংলা করব, মোবাইল মানি হ্যাজ প্রুভড টু বি এ ভায়াবল অল্টারনেটিভ টু ক্যাশ। সো এইভাবে আমি হচ্ছে আমার সেন্স অনুযায়ী আমি কি করলাম, এগুলোকে খন্ড খন্ড ভাবে টুকরা টুকরা করলাম, টুকরা টুকরা করে তারপরে আমি বাংলা করব। এইটা হচ্ছে আমার প্রথম ধাপ। প্রথম ধাপ কি, আমি হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী সেটা আমি চাইলে এটা এতটুকু করতে পারতাম, আমি চাইলে এতটুকু করতে পারতাম, যে ইন দ্য কোর্স অফ ট্রানজেকশন ফ্রম দ্য কনসেপ্টকে আমি একটা খণ্ডতে নিতে পারতাম, এটা কোনো প্রবলেম না। এটা আপনার উপর ডিপেন্ড করবে, এটা কোনো মানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, ঠিক আছে? এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই। সো প্রথম ধাপ হচ্ছে কি, আমি কি করব, বিভিন্ন অংশে ভাগ করে ফেলবো, অংশ অংশ করে ফেলবো, পার্ট পার্ট করে ফেলবো, এন্ড পার্ট পার্ট করে ওই অংশগুলোর বাংলা করব, তাতে আমার জন্য সহজ হবে। বড় বাক্যকে বাংলা করা আমাদের জন্য খুবই কঠিন, কিন্তু ছোট ছোট ওয়ার্ড বাই ওয়ার্ড বা ছোট ছোট অংশকে যদি আমরা বাংলা করি তাহলে সহজ। এখন কেউ বলতে পারেন, আমরা কি ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করতে পারি না? ইন দা কোর্স অফ ট্রানজিশন করতে পারেন, সেক্ষেত্রে ওই যে ভাবানুবাদ বা অ্যারেঞ্জের ব্যাপারগুলো আরো ঝামেলা হবে। ঠিক আছে, আপনাকে আহ একটা মানুষ দেওয়া হলো বা একটা পুতুল দেওয়া হলো, পুতুলের হাত, পা, আর হচ্ছে মুখ, কনসেপ্ট এইভাবে এগুলোকে বলা। টুকরা টুকরা করে আলাদা করে দেওয়া হলো, মাথাকে আলাদা করা হলো, দুইটা হাতকে আলাদা করা হলো, আর বডিটাকে আলাদা করা হলো, এবং দুইটা পাকে আলাদা করে দেওয়া হলো। আপনি কিন্তু এটাকে অ্যারেঞ্জ করতে খুব সহজ হবে আপনাকে, কিন্তু আপনাকে যদি বলা হয় যে এটাকে একদম টুকরা টুকরা করে ফেলা হয়েছে, যে একেবারে কুচি কুচি করে টুকরা করা হয়েছে, তো তখন কিন্তু আপনার অ্যারেঞ্জ করতে গিয়ে খুব ব্যাক পেতে হবে, অনেক সময় ভুলভাল অ্যারেঞ্জ হবে, এবং দেখা যাবে যে আপনি হাতের জায়গায় পা দিয়ে দিয়েছেন, পায়ের জায়গায় হাত দিয়ে দিয়েছেন, এরকম ব্যাপারটা হবে। তো সেই জন্য আমরা কি করব, ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা না করে আমরা কি করব, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বাংলা করার ট্রাই করব। প্রিভিয়াস ইয়ারের সকল সকল প্রশ্ন, ঠিক আছে? এখন বলতে পারেন ডেইলি স্টারে কি করব, ওইটা কি করব। আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যে কত ইম্পর্টেন্ট, কত আপনার জন্য কাজে দিবে, সেই জিনিসগুলো আমি হচ্ছে আজকে আমি ক্লাসের মাঝে আমি প্রুফ করে দেব। তো দেখেন, ইন দা কোর্স অফ ট্রানজিশন এইটাকে যদি আপনি বাংলা করেন, এটাকে আপনি কিভাবে করবেন বাংলা? দেখেন, অফ এর পরে তো সবসময় যেটা হয় সেটা হচ্ছে বাংলা করতে গেলে উল্টা হয়, যেরকম হাউস, অথবা যদি লিখি হোম অফ কামাল, তাহলে কি কামালের বাড়ি বা কামালের ঘর, তাহলে কি অফ এর পরে যেটা আছে সেটা আগে দিয়েছি। সো এই ছোট ছোট ব্যাপারগুলো, এই বেসিক ব্যাপারগুলো বা এই একেবারে অল্প ব্যাপারগুলো অনুবাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনি পারেন, এই জিনিসগুলো আপনি পারেন। সো ইন দ্য কোর্স অফ ট্রানজিশন এতটুকু ছোট একটা জায়গা আপনি করতে পারেন। যদি নাও করতে পারেন, আপনি এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড তখন বাংলা করেন, ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করে একসাথে মিলান আপনি। সো কোর্স মানে কি? কোর্স মানে হচ্ছে কি, কেউ বলতে পারেন কোর্স মানে হচ্ছে প্রক্রিয়ায়, ঠিক আছে? এখানে কোর্স মানে হচ্ছে প্রক্রিয়া, আর ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তর, ট্রানজিশন মানে রূপান্তর, কোর্স মানে প্রক্রিয়া, তার মানে রূপান্তরের প্রক্রিয়ায়। সো এই জিনিসটা আপনি লিখে ফেলেন। এখন বলতে পারেন রূপান্তরের প্রক্রিয়া আমি কেমনে বুঝবো, আমি তো বুঝি না রূপান্তরের প্রক্রিয়া, তার মানে আপনার ভোকাবুলারিতে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে ভোকাবুলারিতে মুখস্থের একটা মতো ব্যাপার বা চর্চার ব্যাপার, আপনি করতে থাকেন, করতে করতে শিখতে পারেন। আর আপনার যদি মনে হয় যে ভোকাবুলারিতে আরো খারাপ, ঠিক আছে, ভোকাবুলারি ধরে ধরে মুখস্থ করেন, প্রতিদিন নতুন নতুন ভোকাবুলারি শিখবেন, ভোকাবুলারির বানান শিখবেন, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের বিগত সালের ভোকাবুলারি গুলো দিয়ে, রিসেন্ট ভোকাবুলারি গুলো দিয়ে আপনি কিন্তু মোটামুটি ভাবে এই জিনিসগুলো কিন্তু শিখতে শিখতে পারেন। ওকে, তো ইন দা কোর্স অফ ট্রানজিশন আমরা হচ্ছে এতটুকু বাংলা করব। এতটুকু বাংলা কিভাবে করব?
রূপান্তরের প্রক্রিয়া। সো এতটুকু আমরা লিখলাম। আচ্ছা, তারপরে কি, ফ্রম দ্য কনসেপ্ট অফ ই ব্যাংকিং এন্ড ব্রাঞ্চলেস ব্যাংকিং। সো কনসেপ্ট অফ ই ব্যাংকিং এন্ড ব্রাঞ্চলেস ব্যাংকিং ফ্রম দ্য কনসেপ্ট, তার মানে ধারণা হতে। কিসের ধারণা? ই ব্যাংকিং এবং ব্রাঞ্চলেস ব্যাংকিং। ই ব্যাংকিং মানে কি? ই ব্যাংকিং। ব্রাঞ্চলেস ব্যাংকিং মানে শাখাবিহীন ব্যাংকিং। তাহলে শাখাবিহীন ব্যাংকিং এবং ই ব্যাংকিং এর ধারণা হতে, তাহলে এটা কি লিখতে পারি? আমি লিখতে পারি ই ব্যাংকিং এবং শাখাবিহীন ব্যাংকিং এর ধারণা হতে। এটা হচ্ছে আমার পরের খণ্ডের অংশ। রূপান্তরের প্রক্রিয়ায় একটা প্রথম খণ্ড, পরের খণ্ড কি? ফ্রম দ্য কনসেপ্ট অফ ই ব্যাংকিং এন্ড ব্রাঞ্চলেস ব্যাংকিং লিখলাম, ই ব্যাংকিং এবং শাখাবিহীন ব্যাংকিং এর ধারণা হতে। তৃতীয় কি আছে? মোবাইল মানি হ্যাজ প্রুভ টু বি এ ভায়াবল অল্টারনেটিভ টু ক্যাশ। তো অল্টারনেটিভ টু ক্যাশ, অল্টারনেটিভ টু ইউ, অল্টারনেটিভ টু সাদিয়া, সাদিয়ার বিকল্প, অল্টারনেটিভ টু ইউ, আপনার বিকল্প, অল্টারনেটিভ টু বিসিএস, বিসিএস এর বিকল্প। আর ভায়াবল মানে কি? টেকসই। তার মানে কি? মোবাইল মানি হ্যাজ প্রুভড টু বি এ ভায়াবল অল্টারনেটিভ টু ক্যাশ, মানে মোবাইল অর্থ, বা আমি বলতে পারি কি আর একটু, ওই যে ভাবানুবাদের কথা বলেছিলেন, মোবাইল লেনদেন, ঠিক আছে? সো আমি বলতে পারি যে মুঠোফোনে লেনদেন বা মোবাইল লেনদেন বা মোবাইল অর্থ, এটাকে আমি সুন্দর করে মুঠোফোনে লেনদেন বলতে পারি, ঠিক আছে? আমি লিখলাম মুঠোফোনে লেনদেন, মুঠোফোনে লেনদেন, অথবা মোবাইল লেনদেন লিখলেও কোনো সমস্যা নেই, মোবাইল অর্থ লিখলেও কোনো ওইভাবে সমস্যা নেই। তবে এটা হচ্ছে ভাবানুবাদ। মোবাইল লেনদেন কি করেছে? প্রুফ করেছে, প্রমাণ করেছে এ ভায়াবল অল্টারনেটিভ টু ক্যাশ, তার মানে হচ্ছে একটি টেকসই বিকল্প হিসেবে। কিসের বিকল্প হিসেবে? নগদ অর্থের টেকসই বিকল্প হিসেবে, নগদ অর্থ বা ক্যাশ। সো আপনি তিনটা খণ্ডে এটাকে ভাগ করেছিলেন, তিনটা খণ্ডে তিনটা বাক্যকে বাংলা করেছেন। একটা, প্রথম বাক্যটা হচ্ছে রূপান্তরের প্রক্রিয়ায়, দ্বিতীয় বাক্য হচ্ছে ই ব্যাংকিং এবং শাখাবিহীন ব্যাংকিং এর ধারণা হতে, তৃতীয় বাক্য হচ্ছে কি? মুঠোফোন লেনদেন কি করেছে? নগদ অর্থের টেকসই বিকল্প হিসেবে প্রমাণিত করেছে। সো এখন দেখেন, এখন আপনার কাজটা হচ্ছে সেই ছোটবেলায় যে আপনি বিভিন্ন ভাষা, বিভিন্ন শব্দ শিখেছিলেন, শব্দ গুচ্ছ শিখেছিলেন, আস্তে আস্তে বড় হয়েছেন, বড় হওয়ার সাথে সাথে আপনি কি করেছেন? এগুলোকে অ্যারেঞ্জ করতে শিখেছেন। সো এখানে দেখেন, এই যে প্রমাণ করেছে, এতে কিন্তু টেন্স কিন্তু কমপ্লিট করে ফেলেছেন, যে হ্যাজ প্রুভড। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, হ্যাজ প্রুভড, ঠিক আছে? সো তিনটা যে আমি সেন্টেন্স বললাম, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, সরি টেন্স সেন্টেন্স না, অংশ, আর এটা হচ্ছে কি থ্রি। সো এখন আপনার কাজ হবে 1 2 3 কে 3 2 1 নাকি 2 1 3 এইভাবে অ্যারেঞ্জ করা। এটা হচ্ছে আপনার কাজ। কোনো শব্দকে যদি মনে হয় যে এই শব্দটাকে আমি যদি ওইখানে নেই তাহলে আমার জন্য ভালো হয়, সেভাবে আপনি করতে পারেন। তো এইটাকে আপনারা হচ্ছে অ্যারেঞ্জ করে কমেন্ট সেকশনে একটু বলবেন। তিনটা খণ্ড বাংলাকে আপনারা অ্যারেঞ্জ করে একটা বাংলা বানাবেন। যেরকম আমি যদি বলি আমি স্কুল যাই, এটাকে যদি বলি আমি যাই স্কুল, সো এটা কিভাবে হবে? ধরেন আপনাকে বললাম ভাত, তারপরে বললাম খাই, আর এখানে লিখলাম আমি। সো আপনি এটাকে কিভাবে করবেন? আমি ভাত খাই, এই অ্যারেঞ্জটা করবেন। সো আমি যেই অংশটা করেছি এটা হচ্ছে আপনার চতুর্থ ধাপ, মানে ফাইনাল স্টেজ। এতটুকুর পরে আপনি ফাইনাল স্টেজে গিয়ে এটাকে রিঅ্যারেঞ্জ করে আপনার মতো করে এটাকে পারফেক্ট একটা স্মুথ ভাষায় বাংলাটাকে প্রকাশ করবেন। যেহেতু আপনার মাতৃভাষা বাংলা, সেহেতু আপনি ওই যে ছোট বাচ্চাদের কথা শুনে শুনে যেরকম বুঝতে পারেন, সো এই সেন্স বিল্ড আপ করে যে রূপান্তরের প্রক্রিয়ায় ই ব্যাংকিং এবং শাখাবিহীন ব্যাংকিং এর ধারণা হতে মুঠোফোন লেনদেন এবং টেকসই বিকল্প হিসেবে প্রমাণিত করেছে, নগদ অর্থের বিকল্প হিসেবে প্রমাণিত করেছে। এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দকে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে ইজিলি করতে পারবেন। আর এটা যদি ক্লাস এসএসসি লেভেলের কোনো বাচ্চাকে দেওয়া হয়, সেও কিন্তু এই বাংলাটাকে অ্যারেঞ্জ করে একটা সেন্টেন্স করে দিতে পারবে।
ওকে, একজনে বলেছেন 213, একজনে বলেছেন 213। ওকে, একজন যদি পুরো সেন্টেন্সটাকে লিখে বলতেন, যদি আপনি চান যে মাইক্রোফোন অন করে বলার জন্য, সেটাও পারেন। ভাই এটা হচ্ছে ই ব্যাংকিং এবং শাখা ব্যাংকিং এর ধারণা হতে রূপান্তরের প্রক্রিয়ায় মুঠোফোনের বাহ, লেনদেন নগদ অর্থের টেকসই বিকল্প হিসেবে প্রমাণ করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা কমেন্ট করেছিলেন 213, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এটা প্রথমে দিলাম, তারপরে এটা দিলাম, তারপরে এটা দিলাম। এবং যিনি আমাদেরকে বলেছেন ইয়ের মাধ্যমে, মাইক্রোফোনের মাধ্যমে, ওনাকেও থ্যাঙ্কস জানাচ্ছি যে উনি ধরতে পেরেছেন এবং পারফেক্ট ভাবে বলতে পেরেছেন। এইভাবে যদি আপনারা লেখেন তাহলে 10-এ 10 পাবেন। সো পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি, যে ওভার দ্য ইয়ার্স দ্য মোবাইল মানি সিস্টেম হ্যাজ বিন প্রোভাইডিং এ রেঞ্জ অফ ফিনান্সিয়াল সার্ভিসেস দ্যাট ক্যান বি অফার্ড টু এভরি কাস্টমার। সো এটাকে আমি কি করব, ছোট ছোট অংশে ভাগ করব। ওভার দ্য ইয়ার্স কে একটা অংশে ভাগ করলাম। তারপরে দ্য মোবাইল মানি সিস্টেম হ্যাজ বিন প্রোভাইডিং, এটাকে আমি একটা অংশে ভাগ করলাম। তারপরে প্রোভাইডিং এ রেঞ্জ অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, এটাকে চাইলে আপনি ওইটার সাথে রাখতে পারেন। আর কেউ যদি বলেন যে না, আমি এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আমি এ রেঞ্জ অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, এটাকে আমি একটা পার্টে রাখবো। ওকে, এ রেঞ্জ অফ ফিনান্সিয়াল সার্ভিস, এটাকে আমি এক পার্টে রাখবো। কেউ যদি বলেন যে না, আমি পরের দুইটা যে দাগ দিয়েছেন, এই দুইটাকে আমি এক পার্টে রাখবো, কারণ এটা একটা সেন্টেন্স, দ্য মোবাইল মানি সিস্টেম হ্যাজ বিন প্রোভাইডিং এ রেঞ্জ অফ ফিনান্সিয়াল সার্ভিসেস। সো আপনি পারেন, আপনার সময় কম লাগতে পারে। তো কেউ যদি চান আরো ভাঙার জন্য, সো ভাঙাটা হচ্ছে ফ্যাক্টর না, আপনার কথাটা হচ্ছে আপনি অর্থ করতে পারতেছেন কিনা। আপনার মূল টার্গেট হচ্ছে এই ভাঙা ভাঙা অংশগুলোকে অর্থ করা। দ্যাট ক্যান বি অফার্ড টু এভরি কাস্টমার। দেখেন এখানে টেন্সের তো ব্যাপার আছে, এখানে আর কিসের ব্যাপার আছে বলেন তো? এই যে দেখেন, আমি আপনাদেরকে ভয়েস পড়িয়েছিলাম। হ্যাঁ, ভয়েস, আমি আপনাদেরকে ভয়েস পড়িয়েছিলাম। তো ভয়েস পড়ানোর ক্ষেত্রে একজন বলেছিলেন যে প্রিলিমিনারিতে আমরা ভয়েস পড়েছি, সো আলটিমেটলি এই ভয়েস গুলো মোটামুটি পারে। হ্যাঁ, প্রিলিমিনারির সিলেবাসে বা প্রিলিমিনারির প্রশ্নে যখন ভয়েস আসে, সেই জন্য আপনি ভয়েস পড়েছেন। সো পৌরনীতি সুশাসন এগুলো আসে না, সেই জন্য ব্যাংকে আপনি পৌরনীতি সুশাসন পড়েন না। কিন্তু অনুবাদের ক্ষেত্রে ভয়েসের প্রয়োজন আছে, দ্যাটস ওয়াই আপনি ভয়েসটা পড়েছেন। সো দেখেন এখানে ভয়েসের ব্যাপারটা এসেছে। এটা যদি বাংলা থেকে ইংলিশের ব্যাপারও হয়, তখনও কিন্তু আপনার যদি ভয়েসের ব্যাপার থাকে, তখন আপনাকে ভয়েস জানতে হবে। এখন ভয়েসের স্ট্রাকচার আপনি ঠিকঠাক ভাবে জানেন না, কেমনে দিবেন আপনি, তাই না? সো আমাদেরকে আমাদের প্রয়োজনে, আমাদের স্বার্থে, আমাদের মার্ক পাওয়ার জন্য এই ব্যাপারগুলো জানতে হবে। সো আশা করি এই তিনটা সেন্টেন্সকে আমরা বাংলা করতে পারবো। দেখি কি করা যায়। ওভার দ্য ইয়ার্স মানে কি, বছর ধরে। আবার কেউ বলতে পারেন যে যেহেতু ইয়ার্স আছে, তাহলে বছর বছর ধরে বলতে পারি। ঠিক আছে, তো দুইটাই আপনি বলতে পারেন, বছর বছর ধরে, অথবা বছর ধরে, অথবা বলতে পারেন বছর ব্যাপী। সো এইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে এক। তারপরে দেখেন, দ্য মোবাইল মানি সিস্টেম হ্যাজ বিন প্রোভাইডিং এ রেঞ্জ অফ ফিনান্সিয়াল সার্ভিস। সো এইটাকে আমি টোটালটাকে একটাই ধরি, এই টোটালটাকে একটাই ধরি। তো কি করেছে মোবাইল মানি সিস্টেম, মোবাইল মানি সিস্টেমের বাংলা আপনি চাইলে মোবাইল লেনদেন সিস্টেম বলতে পারেন, বা মোবাইল লেনদেন প্রক্রিয়া বলতে পারেন। আমি বলি মোবাইল লেনদেন প্রক্রিয়া, মোবাইল লেনদেন প্রক্রিয়া। কি করেছে, হ্যাজ বিন প্রোভাইডিং। দেখেন হ্যাজ বিন মানে কি, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমি হচ্ছে কি করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। প্রোভাইডিং মানে হচ্ছে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কি করতেছে, দিয়ে যাচ্ছে বা দিয়ে আসছে। ঠিক আছে, দিয়ে যাচ্ছেও বলতে পারেন, দিয়ে আসছেও বলতে পারেন। আপনি যদি বলেন যে দিয়েছে, দিয়েছে হলেই কিন্তু গেল, কারণ এটা পারফেক্ট টেন্স না, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যে আপনাদেরকে টেন্স পড়িয়েছিলাম যে এই জিনিসগুলো 6-7 এর বাচ্চারা পড়ে, কিন্তু কেন পড়েছিলাম সেই ব্যাপারটা এই যে এখানে দেখেন, হ্যাজ বিন। সো আপনি এখানে বলতে পারবেন না দিয়েছে, অথবা বলতে পারবেন না দিচ্ছে, অথবা বলতে পারবেন না আপনি কি যে দিবে। সো টেন্স যদি আপনি ঠিকঠাক ভাবে দেন, তাহলে এখানে কি হবে, দিয়ে আসছে বা দিয়ে যাচ্ছে, এরকম। সো হ্যাজ বিন প্রোভাইডিং এ রেঞ্জ অফ ফিনান্সিয়াল সার্ভিস মানে কি করতেছে, একটা মানে অনেকগুলো আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। এ রেঞ্জ অফ ফিনান্সিয়াল সার্ভিসের বাংলা হচ্ছে অনেকগুলো আর্থিক সেবা, অনেকগুলো
গুলো আর্থিক সেবা। এখন এই যে অনেকগুলো আর্থিক সেবা, এখানে আপনি কিন্তু আবার বলতে পারবেন না অনেকগুলো আর্থিক সেবাগুলো, তাহলে বহু বচনে দিতে হবে। যে এখানে এস আছে, তাহলে আমি এখানে আর্থিক সেবার সাথে গুলো লিখি, এখানে গুলো লিখি। তো গুলো লিখলে হবে না, কারণ এখানে আপনি গুলো দিয়েছেন, আবার এখানে গুলো দিচ্ছেন, বহু বচন হয়ে যাচ্ছে আপনার দুইবার। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো অনেকগুলো আর্থিক সেবা কি করতেছে, দিয়ে আসছে, দিয়ে আসছে। এই হচ্ছে কি আমার পরের খণ্ডিত অংশের বাংলা। পরে কি, দ্যাট ক্যান বি অফার্ড টু এভরি কাস্টমার, দ্যাট ক্যান বি অফার্ড টু এভরি কাস্টমার। সো যা অফার করা যায় কি, কাকে, প্রত্যেকটি কাস্টমারকে। তো প্রত্যেকটি কাস্টমার এভাবে লিখবো না, আমরা কি লিখবো, গ্রাহককে। অফার মানে কি, দেয়া যেতে পারে। সো আমরা কি লিখবো, যা প্রত্যেক গ্রাহককে দেয়া যেতে পারে। এই হচ্ছে গিয়ে পরের খণ্ডিত অংশের কথা, 1, আর এটা হচ্ছে গিয়ে 2, আর এটা হচ্ছে গিয়ে 3। সো এইভাবে কিন্তু আলটিমেটলি এটার মাঝে 1, 2, 3 দিয়েও বলতে পারেন যে বছর বছর ধরে মোবাইল লেনদেন প্রক্রিয়া অনেকগুলো আর্থিক সেবা দিয়ে আসছে যা প্রত্যেক গ্রাহককে দেওয়া যেতে পারে। দেখেন খন্ড খন্ড করে করেছে, রিয়ারেঞ্জ করতে গিয়ে আমি দেখলাম যে 1, 2, 3 প্রক্রিয়াতেই দেওয়া যায়। সো আপনি কিন্তু 1, 2, 3 ইয়েতেই দিতে পেরেছেন। ঠিক আছে, একজন বলেছেন মোবাইল ব্যাংকিং সিস্টেম, মোবাইল ব্যাংকিং সিস্টেম, এখানে যেহেতু মোবাইল মানি সিস্টেম বলেছে, ব্যাংকিং এর কথাটা বলে নাই। সো আমি মনে করি যে না দিলেই ভালো। ঠিক আছে, আর একজন বলেছেন ভ্রাম্যমাণ অর্থ ব্যবস্থাগুলো, ভ্রাম্যমাণ অর্থ ব্যবস্থা বললে এটা গুগল ট্রান্সলেটের অনুবাদ হয়ে যায়। সো ভ্রাম্যমাণ বলা যাবে না, এখানে মোবাইল বা মুঠোফোন বলতে হবে, কারণ এটা মিন করতেছে যে আমরা মোবাইল দিয়ে, যেই মোবাইল মানে হাতের যে আমাদের ফিচার ফোন গুলো আছে, সেই ফোন সিস্টেমের মাধ্যমে আমরা যেই ফিনান্সিয়াল সার্ভিসটা আমরা করি। ঠিক আছে, আর এমনি মোবাইল ভ্রাম্যমাণ মানে হচ্ছে যে ভ্রাম্যমাণ কোনো কোর্ট পরিচালনা হয়, ভ্রাম্যমাণ কোনো ব্যাপারগুলো হয় যেগুলো মুভ করতেছে, মুভিং অবস্থায় আছে। কিন্তু এইখানে মোবাইল বলতে বোঝানো হয়েছে যে আমাদের মুঠোফোনের মাধ্যমে। সো এখানে ভ্রাম্যমাণ যদি শব্দটা ইউজ করেন তাহলে পুরো ব্যাপারটা মানে আওলায় যাবে। ঠিক আছে, সোজা বাংলা যেটা। সো আশা করি মোবাইল লেনদেন প্রক্রিয়া আর মোবাইলে লেনদেন প্রক্রিয়া একটু পার্থক্য হলো না? মোবাইল মোবাইলে লেনদেন, লেনদেন হ্যাঁ, আপনি যদি মোবাইল লেনদেন প্রক্রিয়া বলেন তাহলে ঠিক আছে, আপনি যদি বলেন মোবাইলে লেনদেন প্রক্রিয়া তাহলে ঠিক আছে, আপনি যদি বলেন মুঠোফোন লেনদেন প্রক্রিয়া তাহলে ঠিক আছে, আপনি যদি বলেন যে মুঠোফোনে লেনদেন পদ্ধতি তাহলেও ঠিক আছে, আপনি যদি বলেন মুঠোফোন লেনদেন ব্যবস্থা তাহলেও ঠিক আছে, আপনি যদি বলেন মোবাইলে লেনদেন ব্যবস্থা তাহলেও ঠিক আছে, আবার আপনি যদি বলেন যে মোবাইল লেনদেন ব্যবস্থা তাহলেও কিন্তু ঠিক আছে। ওকে, আবার আপনি যদি বলেন মোবাইল অর্থ ব্যবস্থা তাহলে ঠিক আছে, মোবাইল অর্থ প্রক্রিয়া সেটাও ঠিক আছে, মোবাইলে অর্থ প্রক্রিয়া সেটাও ঠিক আছে। সো এটা এক একজন এক একভাবে দিবে, যাতে আপনার যে মিনিংটা আছে সেই মিনিংটা যাতে ডিস্ট্রাক্ট করে অন্যদিকে চলে না যায়, সেটা আপনার খেয়াল রাখতে হবে শুধুমাত্র। যেটা একজনে বলেছিলেন যে ভ্রাম্যমান, এই জিনিসটা আমাদের হচ্ছে মিনিং চেঞ্জ করে অন্যদিকে চলে গেছে। ঠিক আছে, মোবাইল লেনদেন প্রক্রিয়া বা মোবাইল লেনদেন প্রক্রিয়া এইভাবে আপনি বলতে পারেন। হ্যাঁ, আপনি যে জিনিসটা বলেছেন যে হচ্ছে মোবাইল লেনদেন প্রক্রিয়া, শুধুমাত্র যদি এই জিনিসটাকে আমি বলি তাহলে এখানে মিন করতেছে যে আমরা কি ফোন এক্সচেঞ্জ করতেছে কিনা, যে একজনের মোবাইল, আপনার মোবাইল আমারে দেন, আমার মোবাইল আপনার দিতেছে। কিন্তু পরবর্তীতে দেখেন, আমি এটাই বোঝাতে চাইছিলাম স্যার। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এই বাক্যের সাথে আরো কথা আছে। ঠিক আছে, হ্যাঁ, এই বাক্যের সাথে আরো কথা আছে যে অনেকগুলো আর্থিক সেবা দিয়ে আসতেছে, মানে এই কথাটা অনেকগুলো আর্থিক সেবা দিয়ে আসতেছে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে আপনার কাছে মনে হচ্ছে যে ওইটাকে ওইভাবে দিলে আরো বেস্ট হয়, দিতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে দিতে গিয়ে যেন একেবারে ডিস্ট্রাক্ট না হয়ে যায়। ওকে, সো এইভাবে আপনারা কিন্তু এটাকে অ্যান্সার করতে পারবেন। পরবর্তীতে দেখেন আরেকটা যে সেন্টেন্স, এটা যদি জি বলেন বলেন, এটা যদি মোবাইল মানি সিস্টেমই লিখি তাহলে কি সমস্যা? মোবাইল মানি মোবাইল মানি সিস্টেম, সিস্টেম দেখেন সিস্টেমের একটা বাংলা কথা আছে, মানির একটা বাংলা কথা আছে, হয়তোবা মোবাইলের কথাটা আমরা মুঠোফোন না বলে মোবাইল বলতে পারি। ঠিক আছে, সো বাংলা ভাষায় যদি সিস্টেম কথাটার বাংলা থাকে আপনি দেন। হ্যাঁ, এখন ডিভিডেন্ড, হ্যাঁ, ভাউচার, এই জিনিসগুলো হয়তোবা ওইভাবে বাংলা তেমন, মর্টগেজ, এই জিনিসগুলো হয়তোবা বাংলাতে তেমন নাই। ধরেন আপনাকে লিখেছে এফডিআই, আপনি বলতে পারেন বৈদেশিক বিনিয়োগ। এখন আপনি ওইভাবে এফডিআই এইভাবে লেখার চেয়ে বৈদেশিক বিনিয়োগটা লেখাটা হচ্ছে স্মুথ।
ঠিক আছে, কারণ আমরা তো মানে একটা জিনিসকে ভাষান্তর করতে বসেছি, সো এক ভাষা থেকে আরেক ভাষাতে নিব, সো ওই ভাষাতে নিতে গেলে একেবারে যেগুলো একেবারে না দিলেই নয় সেগুলো আপনি দিতে পারেন। ঠিক আছে, যেরকম ধরেন যে কাস্টমার ওয়ার্ডটা, হ্যাঁ, এখন কাস্টমার ওয়ার্ডটার সুন্দর একটা বাংলা আছে গ্রাহক। তো আপনি যদি গ্রাহক। এখন কাস্টমার লিখেন তাহলে হয়তো বা টিচার একটু বিরক্ত হবে যে এটা তো বাংলা গ্রাহক আছে। ঠিক আছে, এখন একেবারে যদি কোনো কিছু না থাকে, যেরকম চেয়ার, ঠিক আছে, যে চেয়ারকে আপনি কেদারা না বলে যে চেয়ারই বলবেন, তখন সমস্যা নেই। আবার জি ভাইয়া, ফিনান্সিয়াল, এখানে যে ফিনান্সিয়াল, মোবাইল মানি জি, সিস্টেম, বল, বুঝতে মোবাইল পেরেছি, মানি সিস্টেম দেয়া তো এই কারণে ভাইয়া, যেহেতু বুঝতে পেরেছি, লেনদেনের কথাটা মানি সিস্টেম। হ্যাঁ, জি বুঝতে পেরেছি। আবার এই যে আহ, এটা হচ্ছে ভাবানুবাদ। মোবাইল মানি সিস্টেমে কি আপনি যে মোবাইল লেনদেন প্রক্রিয়া বা মোবাইল লেনদেন প্রক্রিয়া, এই জিনিসটা হচ্ছে ভাবানুবাদ। ঠিক আছে, মানে আপনি একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড করেন নাই, আপনি কি করেছেন, ভাবানুবাদে নিয়ে এসেছেন, যেটা মূল ভাব বাংলাতে কি প্রকাশ করতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে জি কথা আর কি। ভাইয়া। ওকে, তো তারপরে দেখেন যে এই যে ফিনান্সিয়াল সার্ভিস, আপনারা ফিনান্সিয়াল সার্ভিস বাংলাতে সার্চ দিলে অনেক পত্রিকাতে দেখবেন যে ফিনান্সিয়াল সার্ভিস বাংলাতেই হচ্ছে বিভিন্ন কলামে লেখা হয়। কিন্তু আমরা কি করব, আর্থিক সেবাটাকে দিব, যেহেতু আমরা ই করতেছি, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ই করেছি আর কি। ওকে, হ্যাঁ, একজন বলেছেন পারিভাষিক শব্দ হিসেবে মোবাইল রেখে দেওয়া যেতে পারে, অবশ্যই দেওয়া যেতে পারে, অবশ্যই দেওয়া যেতে পারে। তারপরে দেখেন, দিস সিস্টেম অফ ট্রানজাক্টিং অ্যান্ড এক্সিকিউটিং পেমেন্ট হ্যাজ বিন এবল টু সাকসেসফুলি ট্রান্সফর্ম দ্য ফিনান্সিয়াল সার্ভিসেস ফ্রেমওয়ার্ক বোথ বাই কমপ্লিমেন্টিং অ্যান্ড ডিসরাপ্টিং দ্য ট্রেডিশনাল ওয়ে অফ ব্যাংকিং। এই যে কথাটা আছে এখানে, এই যে সেন্টেন্সটা দেখেন, অনেক লম্বা একটা সেন্টেন্স, তো লম্বা সেন্টেন্স দেখে অনেকে ঘাবড়িয়ে যাবে যে এত বড় সেন্টেন্স আমরা কিভাবে করব। এবং অনেকে কি করে যে ওয়ার্ড বাই ওয়ার্ড করা ট্রাই করে, দিস, এই, সিস্টেম পদ্ধতি, ট্রানজাক্টিং লেনদেন, এক্সিকিউটিং হচ্ছে সম্পাদন করা, পেমেন্ট পরিশোধ, হ্যাজ বিন এবল টু এবল সক্ষম, সাকসেসফুলি সফল, ট্রান্সফর্ম পরিবর্তন, ফিনান্সিয়াল আর্থিক, সার্ভিসেস সেবা সেবাসমূহ, ফ্রেমওয়ার্ক কাঠামো, বোথ উভয়, ঠিক আছে, বাই দ্বারা, কমপ্লিমেন্টিং হচ্ছে শেষ করা, ডিসরাপ্টিং বাধাগ্রস্ত করা, ট্রেডিশনাল প্রথাগত ওয়ে অফ ব্যাংকিং ব্যাংকিং ব্যবস্থা। এইভাবে যদি আপনি প্রত্যেকটা ওয়ার্ডকে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করেন, সেক্ষেত্রে আপনার এটাকে অ্যারেঞ্জ করাটা কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এটাকে অংশ অংশ করে এটাকে বাংলা করবো, দিস সিস্টেম অফ ট্রানজাক্টিং এন্ড এক্সিকিউটিং পেমেন্ট, এতটুকু আমরা হচ্ছে বাংলা করব। তারপরে আরেকটা কি, হ্যাজ বিন এবল টু সাকসেসফুলি ট্রান্সফর্ম দ্য ফিনান্সিয়াল সার্ভিসেস। এখন যদি আপনি বলেন যে আমি হচ্ছে টেন্স পড়েছি, টেন্সের যে ব্যাপারগুলো স্ট্রাকচার গুলো তো আমি পড়েছি, তাহলে কেন আমি সেটা অ্যাপ্লাই করব না? আমি অ্যাপ্লাই করব, এখানে হ্যাজ বিন আছে, সো এখানে হ্যাজ বিন হচ্ছে কি ভার্ব, বি ভার্ব। সো ভি ভার্ব যদি হয় আর এটা যদি প্রিন্সিপাল ভার্ব হয়, তাহলে এই টোটালটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, দ্য সিস্টেম অফ ট্রানজাক্টিং এন্ড এক্সিকিউটিং পেমেন্ট সিস্টেম, পেমেন্ট। তাহলে এতটুকু যদি আমি সাবজেক্ট বলি, এটা হচ্ছে বি ভার্ব আর এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ভার্ব, তারপরটা হচ্ছে এক্সটেনশন। এইভাবেও আপনি বলতে পারেন চাইলে। আবার এইভাবেও বলতে পারেন যে এটা একটা অংশ, এটাকে আমি কি করব, বাংলা করব, তারপরের অংশকে বাংলা করব। ওকে, তাহলে আমরা পরের অংশকে বাংলা করি। একটা মিনিট। তো এইভাবে আমি হচ্ছে তিনটা অংশে এটাকে ভাগ করেছি। আপনারা চাইলে এটাকে কি করতে পারবেন, আরো অংশে ভাগ করতে পারবেন। ওকে, সো আমি কি করেছি, তিনটা অংশে ভাগ করেছি, তিনটা অংশে ভাগ করে এটাকে আমি বাংলা করব। দেখেন, দিস সিস্টেম অফ ট্রানজাক্টিং এন্ড এক্সিকিউটিং পেমেন্ট, তাহলে কি, যে পরিশোধ সম্পাদনের, কেউ কি এটা বাংলা করতে পারবেন?
লেনদেন এবং পরিশোধের এই পদ্ধতি। হ্যাঁ, আপনার কথাই লিখি। এটা হচ্ছে গিয়ে প্রথম। ভাইয়া লেনদেন এবং পরিশোধ সম্পাদনের এই পদ্ধতি। ওকে, আরো সুন্দর হয়েছে, পরিশোধ সম্পাদনের, দারুণ। লেনদেন এবং পরিশোধ সম্পাদনের এই পদ্ধতি। তারপরে খণ্ড অংশ আছে, হ্যাজ বিন এবল টু সাকসেসফুলি ট্রান্সফর্ম দ্য ফিনান্সিয়াল সার্ভিসেস ফ্রেমওয়ার্ক। তার মানে হচ্ছে কি করেছে, সক্ষম হয়েছে সফলভাবে ট্রান্সফর্ম করতে, পরিবর্তন করতে দ্য ফিনান্সিয়াল সার্ভিসেস ফ্রেমওয়ার্ক, মানে আর্থিক পরিষেবা সমূহের বা সেবা সমূহের ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কাঠামো। ওকে, তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি, সফলভাবে রূপান্তর করতে সক্ষম হয়েছে আর্থিক সেবা সমূহের কাঠামোকে। সফলভাবে, এখানে কিন্তু টেন্সের একটা ব্যাপার আছে, টেন্সটাকে খেয়াল করেছেন আশা করি। সফলভাবে কি করেছে, রূপান্তর করতে সক্ষম হয়েছে, রূপান্তর করতে সক্ষম হয়েছে আর্থিক সেবা সমূহের কাঠামোকে, আর্থিক সেবা সমূহের কাঠামোকে। এই হচ্ছে গিয়ে দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট মানে প্রথম পার্টের বাংলা এটা, এটা দ্বিতীয় পার্টের বাংলা। তারপরে তৃতীয় পার্টের যে বাংলা আমরা করব সেটা হচ্ছে যে both by complementing and disrupting the traditional way of banking। কিভাবে, উভয় ভাবে, both by উভয় ভাবে কি করেছে, ডিসরাপ্টিং, ডিসরাপ্টিং মানে বাধাগ্রস্ত করেছে, আর মানে কমপ্লিমেন্টিং মানে হচ্ছে এটাকে কার্যকর করেছে বা এটাকে পরিপূরক বা এটাকে শেষ করেছে বা কমপ্লিট করেছে, এই জিনিসটাই বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে হ্যাঁ, এটাকে কি করেছে, আমরা আমরা যখন কোন পড়েছি, কমপ্লিমেন্টারি কোন পড়েছি, কমপ্লিমেন্টারি কোন মানে কি, পরিপূরক, তাই না? আর ডিসরাপ্টিং মানে কি, ডিসরাপশন, ডিসরাপশন মানে কি, ব্যাহত করা বা বাধাগ্রস্ত করা। ঠিক আছে, ব্যাহত করা বা বাধাগ্রস্ত করা। সো এখন দুই ভাবেই কি করেছে ট্রেডিশনাল ওয়ে অফ ব্যাংকিং কে। তাহলে এখানে কি লিখতে পারি, উভয় ভাবেই, উভয় ভাবেই। ঠিক আছে, উভয় উভয় ভাবে, কিভাবে, পরিপূরক, এটাকে আমরা আরেকটু ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে প্রথাগত, প্রথাগত ব্যাংকিং ব্যবস্থাকে পরিপূরক ও ব্যাহত। তাহলে এখানে উভয়ভাবে লিখে দিই, উভয়ভাবে পরিপূরক ও ব্যাহত করার মাধ্যমে। সো ছোট ছোট করে ভেঙে ভেঙে আমি হচ্ছে এই টুকরা টুকরা তিনটা টুকরা করেছি। এখন তিনটা টুকরাকে আমি হচ্ছে একত্রিত করে একটা সেন্টেন্স বানাবো। তিনটা টুকরাকে রিঅ্যারেঞ্জ করে আমরা হচ্ছে একটা সেন্টেন্স বানাবো। এখন কেউ বলতে পারেন এই তিনটা টুকরাকে অ্যারেঞ্জ করে একটা বাক্য কিরকম হতে পারে, বাক্যটার কিরকম প্রকাশ হতে পারে, তিনটা টুকরাকে মূল ভাবটা কি হতে পারে এই তিনটা টুকরার? লেনদেন এবং পরিশোধ সম্পাদনের এই পদ্ধতি সফলভাবে রূপান্তর করতে সক্ষম হয়েছে আর্থিক সেবা সমূহের কাঠামোকে প্রথাগত ব্যাংকিং ব্যবস্থাকে উভয়ভাবে পরিপূরক ও ব্যাহত করার মাধ্যমে। কেউ কমেন্ট, একজন বলেছেন 132, আর কারো যদি কোনো মন্তব্য থাকে সেটা করতে পারেন। তাহলে আমি 132 দেখি। জি ভাইয়া 3 নাম্বারও আগে দেওয়া যায়, কোনো প্রবলেম মনে হবে না। হ্যাঁ বলেন বলেন।
যদি 3 নাম্বারটা আমরা আগে দেই হ্যাঁ তাহলে কি বলেন। সমস্যা হবে? না না বলেন, সমস্যা নাই। যেমন প্রথাগত ব্যাংকিং ব্যবস্থাকে ব্যবস্থা, উভয়ভাবে পরিপূরক ব্যবহৃত করার মাধ্যমে, তারপরে 1 নাম্বার দিলাম হ্যাঁ, লেনদেন তারপরে এবং এক পরিশোধের এই নাম্বার আছে পদ্ধতি, পদ্ধতি তারপর সফলভাবে 2 নাম্বার হচ্ছে রূপান্তর। সফলভাবে রূপান্তর করতে সক্ষম হয়েছে আর্থিক সেবা সময়ের কাঠামোকে। দ্যাটস ইট, হয়ে গেল। তো এই হচ্ছে কথা। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, ট্রাস্ট মি, আপনারা যদি বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষাও দেন, ইভেন বাংলাদেশ ব্যাংক এডি না, আপনি যদি বিসিএস এর রিটেনও দেন, সেক্ষেত্রে আপনি অনুবাদে এটাতে খুব বেনিফিট পাবেন। সবাই কি করে শেষ পর্যন্ত গিয়ে ওই ভেঙে ভেঙে এসেই এইভাবে করার ট্রাই করে, হয়তোবা সবাই পারেও না। দ্যাটস ওয়াই অনেকে অনুবাদে ভালো করে না। আর অনুবাদে ভালো না করার কারণে দেখা যায় কি অনেকগুলো রিটেন দেয় কিন্তু রিটেন টিকে না, অথবা রিটেন এক্সাম দেয় বাট রিটেনে ভাইবা দিয়ে হয়তো বা চাকরিটা হয় না। কারণ এই যে অনুবাদের যে পার্থক্য, একজনে অনুবাদে দেখা যাবে যে 20-এ 20 পায়, আরেকজনে 20-এ 8 পায়। ঠিক আছে, কারণ কেন, ওই যে ছোট ছোট জায়গায় টেন্সে ভুল, পুরো নাম্বারটাই চলে যায়, বানান ভুল, নাম্বার কমে, বা মূল ভাব প্রকাশ করতে পারে না। ঠিক আছে, তো আমাদের যে এখানে আমরা যে করেছি, প্রত্যেকটা পার্টকে আমরা বাংলা করেছি, তাহলে মূল ভাবটা মানে স্কিপ করার কোনো উপায় নাই যে আমি একটা পার্ট আমি ভুলে গেছি, এটা করতে পারি নাই, এরকম করার উপায় নেই, কারণ আমি প্রত্যেকটা পার্টকে ছোট ছোট করে বাংলা করেছি। ওকে, তারপরে দেখেন ওয়িং টু ইটস একটা সেফ। কোশ্চেন ছিল। জি বলেন বলেন। আচ্ছা, আমরা যদি পরীক্ষার খাতা এভাবে রাফ করে দেন কেটে দিয়ে আবার ভালো মতো লিখি তাহলে কি কোনো প্রবলেম হবে? পরীক্ষার খাতায় যদি আপনি করেন এটা পারফেক্ট হবে। আমি আমার লাইফে এভাবে করেছি, যদি রাফের জায়গা থাকে আর কি। ঠিক আছে, হ্যাঁ, আপনি ছোট করে করবেন, জাস্ট হচ্ছে মানে একটা হচ্ছে ড্রাফট, এটাকে বলে ড্রাফট। আর ড্রাফট তো বুঝেনি যে মানে একটা টানা টানা করে লিখে আপনি জাস্ট বুঝে তারপরে ওইখান থেকে হুবহুটা আপনি কি করবেন, আপনার খাতাতে তুলে দিবেন দ্রুত। তখন দ্রুত লিখলেও আপনার কি হবে, মানে খাতায় কাটাকাটি হবে না। কিন্তু ভাই আপনি যদি মানে প্রশ্ন দেখে দেখে আপনি করতে চান না, পুরো সেন্টেন্স লিখতে পারবেন। আমি আজকে যেটা দেখেছি, পরে গিয়ে এরকম করে সাইন দিয়ে এইভাবে লিখতে হয় যে ব্যাংক ব্যবস্থা, মানে এখানে ব্যাংক ব্যবস্থা শব্দটা আমি ভুলে গিয়েছিলাম, ওইখানে লাস্ট পর্যন্ত গিয়ে এই ব্যাংক ব্যবস্থা কই দিতে হবে, এইখানে দিতে হবে, তখন আমি এখানে লিখি ব্যাংক ব্যবস্থা। এরকম করে করলে, আবার কাটাকাটি করে করলে, যে একটা অ্যারেঞ্জ করেছি হয় নাই, কাটলাম আবার লিখলাম, তখন আপনার হয়েছে একদম হুবহুই হয়েছে, যে ঠিকঠাক সব ঠিকঠাক, মানে আপনি 10-এ 10 পাচ্ছেন। কিন্তু আপনি ওই যে কাটাকাটি করছেন দেখে আপনাকে 10-এ 10 দিবেন, 10-এ 8 বা 7 দিবে। সো এই জিনিসটা একটা গুড আইডিয়া, ভালো কথা বলেছেন, এই জিনিসটা আপনি করতে পারেন। জি, বুঝতে পারছি। ওকে, তো তারপরে দেখেন যে ওয়িং টু ইটস সেফ। সো ওয়িং মানে কি, এই ওয়িং টু ব্যাপারটা হচ্ছে কি ডিউ টু, ওকে, আর বিকজ অফ এর সিনোনিম। সো এখন আপনি যদি এখানে ওয়িং টু ওনার টু ওয়িং ওনার ওইভাবে চিন্তা করে যদি আপনি মালিকানায় থাকে চলে মানে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার মার্কটা আসতেছে না। সো দ্যাটস ওয়াই এখানে ভোকাবুলারি চর্চার এই ব্যাপারগুলো খুবই খুবই জরুরি। সো ওয়িং টু মানে হচ্ছে কারণে, সো আমি লিখলাম কি কারণে। আচ্ছা, এতটুকু বুঝলাম, এখন আমি কি করব, এটাকে একটু খন্ড খন্ড করে ভাগ করি। ওয়িং টু ইটস সেফ ইজি অ্যাফোর্ডেবল ট্রানজাকশন ওয়েস, এতটুকু। তারপরে কি, মোবাইল মানি ইজ touted as a popular alternative to ব্যাংক অ্যাকাউন্ট। এখন কেউ বলতে পারেন যে এতটা বড় বাংলা করব না, তাহলে আচ্ছা ঠিক আছে, এত বড় বাংলা করার দরকার নাই আপনাকে, মোবাইল মানি ইজ touted এতটুকু দিলেন, এতটুকু দিয়ে পরেরটাকে আপনি আবার আরেকটা খণ্ডতে দিলেন। এখন দেখেন ওয়িং টু কারণে, কিসের কারণে, সেফ সহজ, সেফ হচ্ছে নিরাপদ, ইজি হচ্ছে সহজ, অ্যাফোর্ডেবল হচ্ছে সাশ্রয়ী, ট্রানজাকশন লেনদেন, ওয়ে পন্থা, ঠিক আছে, বা লেনদেন প্রক্রিয়া বলতে পারেন। তাহলে কি এটা কি বলতে পারি, নিরাপদ, সহজ এবং সাশ্রয়ী কি লেনদেন প্রক্রিয়া অথবা ব্যবস্থা বা পন্থা, যাই বলতে পারেন। আমি পদ্ধতি বললাম, আবার পদ্ধতির কারণে। সো এটা হচ্ছে কি আমার এক, মোবাইল মানি ইজ touted। সো এটা কিন্তু একটা ভয়েসের ব্যাপার, ঠিক আছে। সো মোবাইল মানি আপনি কি বলতে পারেন, মুঠোফোনে লেনদেন, মুঠোফোনে, এটা হচ্ছে কি মূল ভাব, ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা না, মুঠোফোনে লেনদেন। কেউ যদি আপনি বলতে পারেন মোবাইল মানি ওইভাবে ইটি করে করতে চান, করতে পারেন, কাছাকাছি হলেও আপনি মার্ক পাবেন। সো মুঠোফোনে লেনদেনকে কি করেছে, touted, উৎসাহিত করা হয়, উৎসাহিত
করা হয়। কিভাবে লিখলাম? ওই ভয়েস পড়লে, ভয়েসের ক্লাস করলে আপনি পারবেন। ঠিক আছে, আপনার প্রয়োজনে আপনি এটা করবেন। সো এটাকে কি বললাম আমি? 2। 3 কি? এজ এ পপুলার, একটি জনপ্রিয় অল্টারনেটিভ, বিকল্প। কিসের বিকল্প? ব্যাংক অ্যাকাউন্টসের। সো ব্যাংক হিসাবের একটি জনপ্রিয় বিকল্প হিসেবে, ব্যাংক হিসাবের একটি জনপ্রিয় বিকল্প হিসেবে। ওকে, তাহলে এই যে 3টা জিনিস আছে, এটা কত? 3 আর এটা 2, তাহলে কি হবে? সিরিয়ালটা কত হবে? আপনারা একটু কমেন্ট করেন তো। একজন বলেছেন 1 2 3, আরেকজন কি বলবেন? 1 2 3 1 2 3 বা 3 1 2। আচ্ছা, একজন 3 1 2 বলেছেন, একজন 1 3 2 বলেছেন। আমরা দেখি তো 1 3 2 কিরকম হয়। নিরাপদ, সহজ এবং সাশ্রয়ী লেনদেন পদ্ধতির কারণে ব্যাংকিং হিসাবের একটি জনপ্রিয় বিকল্প হিসেবে মুঠোফোনের লেনদেন উৎসাহিত করা হয়। তার মানে ঘাসফুল বলেছেন 1 3 2। আমার কাছে মনে হয় এই জিনিসটা সবচেয়ে বেশি মূল ভাবটা প্রকাশ করে। যদি আপনারা অন্যভাবে বলতে চান বলতে পারেন, বাট আপনারা যদি দেখেন যে 1 3 2 এইভাবে মিলিয়ে দেখেন, তাহলে খুব স্মুথ হয় ভাষাটা, একদম খুব সুন্দর করে মূল ভাবটা প্রকাশিত হয়। আমার কাছে এই জিনিসটা মনে হয় আর কি, আপনারাও চেক করে দেখতে পারেন। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা মজা পেয়েছেন যে এইভাবে অ্যারেঞ্জ করে করে করা যায়। ঠিক আছে, সো তারপরে দেখেন, ইট ক্যান বি ইউজড অন বোথ স্মার্টফোন অ্যান্ড ফিচার ফোনস। দেখেন এটা টোটালি কি একটা ভয়েসের ব্যাপার। আমি ভয়েস যে আপনাদের পড়িয়েছি, সো প্রিলিমিনারির পড়া পড়িয়েছি বলে অনেকে হয়তো বা ভাবতে পারেন 1 2 জন। ঠিক আছে, কিন্তু এটা যে অনুবাদের সাথে যে আমাদের কতটা কানেক্টেড, অনুবাদের ব্যাপারগুলোর সাথে কতটা কানেক্টেড, এইগুলো কিন্তু অনুবাদ করতে গেলে আমরা বুঝবো। ইট ক্যান বি ইউজ বোথ স্মার্টফোনস এন্ড ফিচার ফোনস। সিম্পল একটা সেন্টেন্স, আপনি ইজিলি এটাকে অ্যান্সার করতে পারবেন। ফ্যাক্টরটা হচ্ছে আপনি যখন ফিচার ফোনকে ভুলে যাবেন, ফিচার ফোন মানে বাটন ফোন আর ফিচার ফোন মানে হচ্ছে সাধারণ ফোন। ঠিক আছে, আপনি বলবেন সাধারণ ফোন অথবা ফিচার ফোনও লিখতে পারেন। ঠিক আছে, সো আশা করি এটার বাংলা আপনাদেরকে করে দিতে হবে না, আপনারা সবাই পারবেন। সো এই পর্যন্ত কি আপনাদের কোনো প্রবলেম ফেস করেছেন বা কোনো প্রবলেম কি মনে হয়েছে যে এই জিনিসটা আমার কাছে আর একটু বোধগম্য হলে ভালো হতো? সো এই জি, সো এইভাবে আপনারা হচ্ছে ইগুলো করবেন, প্র্যাকটিস গুলো করবেন। প্রথমে কি করবেন? প্রথমে হচ্ছে বিগত সালের সহজ গুলোকে করবেন, সহজ সহজ ধরনের গুলোকে। তারপরে কি করবেন? মিডিয়াম ধরনের গুলোকে করবেন। তারপরে অ্যাডভান্স ধরনের গুলোকে করবেন। ঠিক আছে, তো এইভাবে করলে কি হবে? আপনার প্র্যাকটিসটা ভালো হবে। আমি আমার একটা ক্লাসে, আগে একটা ক্লাসে বলেছিলাম যে আমরা যখন লুডো খেলি, তখন আমাদের যখন হাতে মানে 6 চলে আসে, তখন আমরা খেলতে মজা পাই। যখন আমরা মানে পারি, আমরা খেলতে পারি। কিন্তু আমাদের যদি সবসময় মানে 6 না আসে, আমাদের গুটি সব কাঁচা, একটা 6 আসে না, আশেপাশে সবাই গুটি পাকা করে ফেলতেছে, তখন আমাদের আমাদের এনার্জি থাকে না, আমরা খেলতে মন চায় না, খেলাতে বিরক্তি চলে আসে। সো আপনি যখন একটা অনুবাদ করবেন, যখন দেখবেন আপনি অনুবাদটা পারতেছেন, তখন আপনার ভালো লাগবে এবং ভালো লাগা থেকে আপনি অনুবাদে আরো বেশি সময় দিবেন। কিন্তু শুরুতেই আমরা যে জিনিসটা করি, মানে আমরা কি করেছি? আমরা প্রাইমারি শেষ করে হাই স্কুল করেছি, তারপরে কলেজ, তারপরে ভার্সিটি করেছি। কিন্তু আমরা যে জিনিসটা করি, অনেকে কি করি, উল্টা উল্টা দিক থেকে করি। আপনি যখন অ্যাডভান্স শেষ করবেন, বিসিএস, টিসিএস, বাংলাদেশ ব্যাংক, ডিটিটি সব শেষ, বিগত সালের সব প্রশ্ন শেষ, তখন আপনার কি হবে? আপনি তখন গিয়ে আপনি করতে পারেন, পত্রিকা পড়তে পারেন, তারপরে আপনি পত্রিকা রিলেটেড সম্পাদকীয় এগুলো কিন্তু পড়তে পারেন। ওকে, সো এখন আমি হচ্ছে বাংলা থেকে ইংলিশটা আপনাদেরকে বোঝাবো। ইংলিশ থেকে বাংলার প্যাটার্ন গুলো বুঝেছেন, এই প্যাটার্নে আপনি সবগুলোকেই করতে পারবেন। ওকে, দেখেন এইটা একটা বিগত সালের খুব সিনিয়র অফিসারের, বোধহয় অফিসারে এসেছিল একটা প্রশ্ন, একটা বাংলা থেকে ইংলিশ পড়ার একটা প্রশ্ন। দেখেন এইখানে যে শব্দ চয়ন গুলো আছে, দেখেন কি শব্দ চয়ন আছে: অর্থনীতি, সূচক, রপ্তানি, রেমিটেন্স, প্রক্রিয়াজাতকরণ, খুদে খাত, অর্থায়ন, চাহিদা বাজার, দেশের মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি বরাবরই দৃশ্যমান, সো এখানে বলতে পারেন দৃশ্যমান, বিশৃঙ্খলা, হারে, প্রবৃদ্ধি, অগ্রগতি, দারিদ্র্যের হার, শতাংশ বলতে পারেন,
পরিকল্পনায় শতাংশ, দারিদ্র্যের হার, শূন্যের কোঠায়, লক্ষ্যমাত্রা নির্ধারণ, মাথাপিছু অর্জন, অভ্যন্তরীণ অর্থনীতি, এসডিজি বাস্তবায়ন, আলোকে, সম্মিলিত জাতীয় উদ্যোগ, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। দেখেন এই যে ওয়ার্ড গুলো আছে, এইরকম ওয়ার্ড, এরকম বাক্য চয়ন করেই বেশিরভাগ আমাদের ব্যাংকের অনুবাদ গুলো আসে। কিন্তু যখন একটা পত্রিকাতে একজন আর্টিকেল রাইটার সে হচ্ছে লিখে, সে ওইটা চিন্তা করে লেখে না যে আপনি কোন সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন আর কোথায় চাকরি করবেন, আর আপনি চাকরির জন্য ওইটাকে অনুবাদ হিসেবে পড়াশোনা করতেছেন। আপনি ওইটা তখনই করতে পারেন যখন আপনি সব শেষ করে বসে আছেন, তখন আপনি ওইটাকে প্র্যাকটিস করতে পারেন। কিন্তু আপনি যদি বিগত সালের প্রশ্ন এই জিনিসগুলো সলভ করেন, এইসবগুলো সলভ করতে গিয়ে আপনার কিন্তু এই ওয়ার্ড গুলো শেখা হয়ে যাবে। দেখেন বিশৃঙ্খলা আছে, আপনাকে যদি বলা হয় যে ব্যাংক খাতে বিশৃঙ্খলা, তো বিশৃঙ্খলা কথাটার ইংলিশ আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, আপনাকে যদি বলা হয় যে রেমিটেন্স বা রপ্তানির কথা বলা হলো, অথবা অর্থায়নের কথা বলা হলো, শূন্যের কোঠায় বা অভ্যন্তরীণ অর্থনীতি আসতে পারে। তো তখন এইভাবে যদি আপনি বিগত সালের আপনি যদি 200 বা 300 আছে বাজারের বই, যে কোনো বইতেই আছে, যে কোনো বইতেই আছে 200-300 আপনার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে। এই 200-300 প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়লে আপনার যে ভোকাবুলারিতে একটা ভালো দক্ষতা আসবে, এটা আপনি তখনই বুঝবেন। আপনার হতে পারে যে ঋণ খেলাপি, হ্যান ত্যান, অগ্রগতি, প্রবৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, এই ওয়ার্ড গুলো বারবার আপনি মনে রাখতে পারেন না। কিন্তু যখন আপনি বিগত সালের এই প্রশ্নগুলো দেখবেন, তখন কিন্তু আপনার এই শব্দগুলো ওইগুলো দেখে আপনার কিন্তু অটোমেটিক আপনার এই জিনিসগুলো শেখা হয়ে যাবে, যে জিনিসগুলো অতি অল্প সময়ে আপনি অ্যাবজর্ব করতে পারবেন, যেটা হয়তো বা পত্রিকা পড়ে ওইভাবে হবে না। পত্রিকা আপনি পড়বেন কখন, যখন এই জিনিসগুলো শেষ হয়ে যাবে। ওকে, কিন্তু আমরা শুরুতে যে জিনিসগুলো করি, অনেকে ভুল করি, রেফারেন্স জিনিসগুলো দেখি। আমি বলবো যে এইগুলো আপনি প্রথমে দেখেন, শুরুতে এগুলো দেখে পরবর্তীতে ওইটাতে যান। প্রাইমারি শেষ করেন, হাই স্কুল শেষ করেন, তারপরে কলেজ ভার্সিটিতে যান। সো দেখেন এটাকে আমরা কি করব, বাক্যতে নিয়ে আসবো। সো আমরা কি বলেছিলাম যে আমরা যখন ইংলিশ থেকে বাংলা করেছি, তখন বাংলাটা তো আমরা আমাদের মাতৃভাষা, আমরা কি করেছি, আমরা নিজেদের মতো করে অ্যারেঞ্জ করে ফেলতে পেরেছি। কিন্তু ইংলিশ তো আর আমাদের মাতৃভাষা না, আমরা তো নিজেদের মতো করে অ্যারেঞ্জ করতে পারবো না। দ্যাটস ওয়াই ইংলিশে একটু স্ট্রাকচার মেনটেন করার ট্রাই করব। এখন ইংলিশে দেখা যায় কি, এক একটা বাক্য এক এক রকম করে আসে, কিছু বাক্য এইভাবে আসে, কিছু বাক্য ওইভাবে আমরা ইংলিশ করি। কিন্তু সাবজেক্ট এবং ভার্ব, এই ব্যাপারগুলো কিন্তু বাংলা থেকে ইংলিশ করতে গেলে সবসময় আমাদের লক্ষ্য করতে হবে যে একটা বাক্যের সাবজেক্ট কোনটা, একটা বাক্যের ভার্ব কোনটা, এবং সাবজেক্ট ভার্ব কোনটা, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যখন আপনি ওই বাক্যের মূল থিমটা ধরতে পারবেন। যেরকম অর্থনীতির সব সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটার মূল থিম কি? এটার মূল থিম হচ্ছে, মূল ভাব হচ্ছে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। এটার মূল থিম হচ্ছে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। সো যখন আপনি মূল থিমটা বুঝতে পারলেন যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে, আপনার বাক্যটা ছোট হয়ে গেছে। সাবজেক্ট বাংলাদেশ, এগিয়েছে হচ্ছে ভার্ব। সাবজেক্ট বাংলাদেশ, এগিয়েছে হচ্ছে ভার্ব। সো এখন দেখেন, আপনি যখন অর্থনীতির সব সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে, এই জিনিসটাকে ইংলিশ করবেন, যেভাবেই হোক করেন। আমরা যখন অঙ্ক করেছি, আমরা ট্রেনের অঙ্ক করি বা আমরা স্রোতের অঙ্ক করি, একই প্যাটার্নের অঙ্ক যদি আপনাকে আবার দেওয়া হয়, একটা অঙ্ক করেছেন, একই প্যাটার্নে আরেকটা অঙ্ক দেওয়া হলো, আপনি কিন্তু করতে পারবেন। হয়তোবা সেটার ডিজিট চেঞ্জ করে দিয়েছি, সেটার মানুষের নাম চেঞ্জ করে দিয়েছি, কিন্তু প্যাটার্নটা একই থাকে। তো আপনি যখন অর্থনীতির সব সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে এরকম বাক্যটাকে ইংলিশ করবেন, তখন অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে সেটাও করতে পারবেন। করোনার কারণে অনেক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পিছিয়ে গেছে সেটাও করতে পারবেন, কারণ এইটার সাথে এই দুইটার বাক্যের গঠনের প্যাটার্ন একই রকম। সো আপনি যখন প্রিভিয়াস ইয়ারে 200 বা 300 প্রশ্ন সলভ করে ফেলবেন, তখন আপনার সব প্যাটার্ন জানা হয়ে যাবে, সব প্যাটার্ন সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। তখন আপনার সেন্স অনেক কাজ করবে যে এটা এইভাবে হবে। সো এইভাবে করতে হবে। স্ট্রাকচার মুখস্থ করার চেয়ে আপনি এইভাবে যদি প্র্যাকটিস করেন, আপনি কিন্তু নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। ওকে, তো দেখেন অর্থনীতির সব সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, এটাকে প্রথমে আমরা কি করব, সাবজেক্টটাকে নিয়ে আসবো। সাবজেক্ট কি এখানে? বাংলাদেশ।
সো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ আর ভার্ব হচ্ছে এগিয়েছে। তাহলে আমরা কি লিখবো, বাংলাদেশ লিখে এগিয়েছে তো দিব, কিন্তু আমরা কি নির্ধারণ করে নিব যে এই বাক্যটা কোন টেন্সে আছে, এই বাক্যটা কোন টেন্সে আছে, এই বাক্যটা কোন টেন্সে আছে, কেউ বলতে পারেন? পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। পারফেক্ট টেন্স। হ্যাঁ, এখন আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট না দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট দেন তাহলে কিন্তু আপনার মার্কটা আসতেছে না। সো আমরা কি লিখবো যে বাংলাদেশ হ্যাজ, সো এগিয়েছে কি হবে, মুভড ফরওয়ার্ড, মুভড ফরওয়ার্ড। মুভড লং ফরওয়ার্ড এ লং ওয়ে, কারণ কেন, ওই যে অনেক দূর, এ লং ওয়ে কোথায়, অর্থনীতির সব সূচকে, ইন অল ইকোনমিক ইন্ডাইসেস। ওকে, একজন অ্যাডভান্সের কথা বলেছেন, হ্যাঁ আপনি বলতে পারেন। ওকে, তারপরে দেখেন রপ্তানি, রেমিটেন্স, কৃষি, অনুবাদের ব্যাপারগুলো হচ্ছে এক এক ভাবেই করা যায়, ব্যাপার হচ্ছে আপনার মিনিংটাকে ঠিক রাখতে হবে, এটা হচ্ছে আপনার মেইন টার্গেট। সো সেই জন্য আমি বলি যে টেন্সের ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি আমাদের মিনিংটা চেঞ্জ হয় না। রপ্তানি, রেমিটেন্স, কৃষি প্রক্রিয়াজাতকরণ সহ সব ক্ষেত্রে দিন দিন উন্নতি হচ্ছে। এই যে দেখেন এখানে উন্নতি হচ্ছে, তো হচ্ছে মানে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সো এখানে কন্টিনিউয়াস টেন্সের জায়গায় যদি আপনি হচ্ছে দেন, ফিউচার দিয়ে দেন বা পারফেক্ট দিয়ে দেন বা মিনিংটাকে চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনার হয়তো বা টিচার যদি চায়, তার কাছে তো মার্কটা দেওয়ার ব্যাপারটা, তার কাছে সে যদি চায় যে মার্কটাকে এদিক সেদিক করে দিতে পারবে। সো দেখেন এখানে মূল ভাবটা কি, মূল ভাবটা হচ্ছে সব ক্ষেত্রে দিন দিন উন্নতি হচ্ছে। সো আমরা কি বলি যে বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। সো এরকম ভাবে আমরা এটাকেও সেম ভাবে লিখতে পারি। এখানে কি বলবো যে অল সেক্টরস আর ডেভেলপিং ডে বাই ডে। সো এখন অল সেক্টরস এর সাথে লেজ জুড়ে আছে কি, সহ। যখনই দেখবেন যে কোনো একটা লেজ জুড়ে আছে সহ লিখে, তখনই আপনাকে বুঝতে হবে যে ইনক্লুডিং নামে একটা বস্তু আছে, মানে একটা শব্দ আছে, এইটাকে জুড়ে দিয়ে যুক্ত করতে হবে, ইনক্লুডিং। সো আপনি যখন একটা বাক্যকে পারবেন, এই বাক্যটা যখন পারবেন, তখন এটাও পারবেন, এটাও পারবেন, আপনার জন্য সহজ হবে। সো আপনি কি লিখবেন, সকল ক্ষেত্র, মানে অল সেক্টরস, ইনক্লুডিং, কি কি ইনক্লুডিং, সহ রপ্তানি, এক্সপোর্ট, রেমিটেন্স এবং কৃষি প্রক্রিয়া, এগ্রো প্রসেসিং, ঠিক আছে। এটা লিখে আপনি কি করবেন যে ভার্ব বসাবেন, বি ভার্ব বসাবেন, আর ডেভেলপিং ডে বাই ডে। সেম ভাবে পরের যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো কিন্তু হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখেন এর ফলে দেশীয় চাহিদা ও বাজার যেমন বেড়েছে তেমনি সরবরাহ বেড়েছে। তো এই যে সেন্টেন্সটা আছে, এই টাইপের সেন্টেন্স আপনি আপনার লাইফে, জীবনে প্রচুর পাবেন। আমি সাদিয়াকে পছন্দ করি তেমনি সেও পছন্দ করে, ঠিক আছে, সেও মানে আরেকজন ছেলে। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, সেও পছন্দ করে। একটি শিশুর জীবনে বাবার যেমন গুরুত্ব আছে তেমন মায়ের গুরুত্বও আছে। চাঁদের যেমন সৌন্দর্য আছে তেমন কলঙ্কও আছে। আজকাল নারীরা যেমন চাকরি সামলাচ্ছে তেমন পরিবারও সামলাচ্ছে। ওকে, তো এই টাইপের শব্দ, এই টাইপের বাক্য আপনারা লাইফে প্রচুর পাবেন। একটা যদি পারেন তাহলে ওই অন্যগুলো আপনি কিন্তু পারবেন, ঠিক আছে। একজন অলরেডি কমেন্ট করে ফেলেছেন, হয়েছে, বোঝা যাচ্ছে যে তিনি অনুবাদে বেশ পারদর্শী। সো আমরা এই জিনিসটা কিভাবে করব, প্রথমে কি করব যে এর ফলে দেশীয় চাহিদা ও বাজার যেমন বেড়েছে, তাহলে এটাকে যদি আমরা ইংলিশ করি, এর ফলে ইংলিশ কি, কনসিকুয়েন্টলি। এর ফলে আমরা ইংলিশটা লিখলাম কনসিকুয়েন্টলি, কনসি, আপনারা একটু লেখাটা বুঝে নেবেন। ভাইয়া এস এর রেজাল্ট হবে না? এজ এ রেজাল্ট বলতে পারেন, লিখতে পারেন। ওকে, সো এজ এ রেজাল্ট লিখলেন অথবা কনসিকুয়েন্টলি লিখলেন। আমি আবার এজ এ রেজাল্টও লিখে রাখি, এজ এ রেজাল্ট। সো এজ এ রেজাল্ট দিলেন অথবা কনসিকুয়েন্টলি দিলেন, দিয়ে আপনাকে কি করলেন যে দেশীয় চাহিদা ও বাজার যেমন বেড়েছে। সো এজ দা
লোকাল ডিমান্ড অ্যান্ড মার্কেট কি করেছে, বেড়েছে। ফর দিস রিজন, ফর দিস রিজন তো For this এর কারণে, আর ফলে মানে হচ্ছে ফলাফল, রেজাল্ট, কনসিকুয়েন্টলি। ডাজ দেয়া যাবে? হ্যাঁ, ডাজ তো আসবে। হ্যাভ ইনক্রিজড। সো এটা আমি কিভাবে লিখেছি, ওই যে আমরা টেন্স পড়েছি সেই টেন্স অনুযায়ী, যে দা লোকাল ডিমান্ড এন্ড মার্কেট হ্যাভ ইনক্রিজড, এতটুকু তো আমরা লিখেছি হচ্ছে টেন্স অনুযায়ী। আর এসটা লিখেছি এই যে মাঝখানে যে যেমন আছে, যেমন যেমন হিসাবে। তারপরে কি করব, একটা কমা দিয়ে দিব, কমা দিয়ে এন্ড লিখে বি ভার্ব আর হচ্ছে পরের যে সাবজেক্ট আছে, কি সাবজেক্ট আছে, সরবরাহ। সরবরাহ সাবজেক্ট কি, দ্য সাপ্লাই। সাপ্লাই। এখন সাপ্লাই যে এই ব্যাপারটা কি, এটা সিঙ্গেল, সো হ্যাজ। এখন হ্যাজ আমি কিভাবে পেয়েছি, এই যে দেখেন এইখানে হ্যাভ আছে, এই বি ভার্বের উপরে ডিপেন্ড করে এই বি ভার্বটা হয়েছে। সো এইভাবে আপনারা হচ্ছে এই বাক্যগুলোকে বাসায় বসে বসে নিজে নিজেই করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওকে। তো দেশের মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি বরাবরই দৃশ্যমান। এখানে দেখেন বরাবরই শক্তি বরাবরই দৃশ্যমান হচ্ছে মূল ভাব। আমি বলেছিলাম যে বাংলা বাক্যে মূল ভাব দেখবেন, ইংলিশ বাক্যে খন্ড খন্ড করে ভাগ করবেন। সো এই যে শক্তি বরাবরই দৃশ্যমান। সো এই শক্তিটা কি, শক্তিটা হচ্ছে কি দেশের মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি। এই শক্তিটা হচ্ছে কি দেশের মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি। সো আপনি কি করবেন, এই দেশের মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তিটাকে যদি ইংলিশ করতে পারেন তাহলে বরাবরই দৃশ্যমানের কাছে যুক্ত করে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সো দেখেন দৃশ্যমান এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে না, এখানে ভার্ব হচ্ছে ভি ভার্ব হিসেবে কাজ করতেছে, যেহেতু এক্সাক্ট কোনো ভার্ব নাই। তাহলে কি বলতে পারি, যে আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এটাকে আমরা হচ্ছে এটাকে ইংলিশ করব, দেশের মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি। তাহলে আমরা কি বলতে পারি, শক্তিটাকে আমরা হচ্ছে লিখি দ্য স্ট্রেংথ। শক্তি কিসের শক্তি, দ্য স্ট্রেংথ, STRENGTH অফ। তাহলে দেশের মানুষের ঘুরে দাঁড়ানো, তাহলে স্ট্রেংথ অফ দ্য পিপল, মানুষের, দেশের মানুষের, অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। তাহলে দেশের মানুষের শক্তি, কিসের শক্তি, টু কাম ব্যাক। হ্যাঁ, টু কাম ব্যাক, টু দেয়ার, টু কাম ব্যাক পর্যন্ত দিলেই হয়, যে কাম ব্যাক ঘুরে দাঁড়ানোর শক্তি। তাহলে কি, তারপরে আমি বলবো বরাবরই দৃশ্যমান, ইজ অলওয়েজ ভিজিবল। ঠিক আছে, দিস ইজ অলওয়েজ ভিজিবল, বা এই যে এই কথাটা বা এই জিনিসটা অলওয়েজ ভিজিবল। কাম ব্যাকের পর টু দেয়ার প্রিভিয়াস পজিশন দেওয়া যায় না? হ্যাঁ, আপনি টু দেয়ার প্রিভিয়াস পজিশন দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে আরেকটু দিলে এটা হচ্ছে কি মূল ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, মানে 100% প্রকাশিত হবে। ঠিক আছে স্যার, আমি যদি এভাবে লিখি, দ্য এবিলিটি অফ বাউন্স ব্যাক অফ কান্ট্রিজ পিপল ইজ অলওয়েজ ভিজিবল, তাহলে কেমন হবে স্যার? 10-এ 10 পাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন এই এটা। তো তারপরে দেখেন, মাঝে মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা হলেও গত 1 যুগ ধরে 6.14% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের অগ্রগতিরই প্রমাণ। অনেক বড় লাইন। এরকম হতে পারে কি, মাঝে মধ্যে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেও গত 1 যুগ ধরে ভারত বাংলাদেশের বাণিজ্য লেনদেন দুটি দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের প্রমাণ। সো একই টাইপের বাক্য ঘুরে ঘুরে আসতে পারে, একই টাইপের প্যাটার্নে। তো এই যে হলেও, আমি গরিব হলেও আমার মন অনেক বড়, সে ধনী হলেও তার মন অনেক ছোট। সো এই যে হলেও, এই হলেও মানে কি, তুমি হলেও কে আমরা বাংলাতে বলতে পারি আরেকটা কথা, সত্ত্বেও। ঠিক আছে, এখন সত্ত্বেও যদি আপনি ইংলিশ করতে বলেন তাহলে কি বলতে হবে, যে ইনস্পাইট, তাই না? হ্যাঁ, ডেসপাইট বলতে পারেন, ইনস্পাইটও বলতে পারেন। ঠিক আছে,
তো এই হচ্ছে গিয়ে কথা। সো এইভাবে আমরা কি করতে পারি, একটা গেস করতে পারি যে জিনিসটা আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। এই গেসটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারগুলো মোটামুটি ভাইয়া বুঝতে পারবো। সো আমি এটাকে কি ভাইয়া করবো, ডেসপাইট দিলাম। এখান হ্যালো জি বলেন। না ভাইয়া, এখানে যদি আমরা কমপ্লেক্সে করি তাহলে অলদো দিয়ে করতে পারি, আবার যদি সিম্পলে করি তাহলে এখানে ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে রাইট করা রাইট, যাবে। একদম ভালো কথা বলেছেন আপনি, আপনাকে থ্যাংক ইউ, যে অনেক সুন্দর কথা বলেছেন। আমরা যে ট্রান্সফরমেশনের যে ক্লাসগুলো করেছিলাম সেখানে ট্রান্সফরমেশনে যা অলদোর কাজ ছিল এক টেন্সে, মানে এক ফরমেশনে, আরেক ফরমেশনে গিয়ে সেটা ডেসপাইট গিয়ে হয়েছে। সো আপনি চাইলে দুই ভাবেই এটাকে করতে পারবেন। তাহলে এখানে দেখেন দুইটা জিনিস আছে, যে মাঝে মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা হলেও, এটা হচ্ছে কি একটা পার্ট, তারপর আরেকটা পার্ট হচ্ছে 1 যুগ ধরে 6.14% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের অগ্রগতির প্রমাণ। সো আমি এই জিনিসটাকে আপনারা তো আপনাদেরকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস করিয়েছিলাম। সো এইটাকে আপনারা একটু করেন তো, দেখি ট্রান্সফর্ম করতে পারেন কিনা ওইভাবে আপনাদের অর্জনকৃত বা আপনাদের নলেজ দিয়ে বা এক্সপেরিয়েন্স দিয়ে, এটাকে করেন তো। পুরো বাক্যটা নাকি শুধু লালটুকু? পুরো বাক্যটা, একদম পুরো বাক্যটা। মাঝে মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা হলেও গত 1 যুগ ধরে 6.14% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের অগ্রগতির প্রমাণ। ভাইয়া, the achievement of economic growth at an average rate of 6.14% despite occasional political unrest for the last decade is the evidence of the every progress of the country. একজন একজন এটাকে অ্যান্সার করেছেন। আপনারা চাইলে এটাকে ভিন্নভাবেও অ্যান্সার করতে পারবেন। আপনাদের যার যার হচ্ছে ওই ফরমেশন যদি ঠিক রাখতে পারেন তাহলে এটাকে অ্যান্সার করতে পারবেন। সো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। সো এটাকে আপনি কিভাবে করবেন, ওই যে ওই ফরমেশনে নিয়ে গিয়ে করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সিম্পল কমপ্লেক্সের যে ফরমেশন দেখিয়েছিলাম সেই ক্লাসগুলো আছে গ্রুপে, আপনারা এটা করে ফেলতে পারবেন। সো তারপরে দেখেন অতি দারিদ্র্যের হার কমানোর ক্ষেত্রেও আমরা এখন বেশি এগিয়ে। এই হার প্রায় 12% নেমে এসেছে। দেখেন এখানে যে দুইটা বাক্য আছে, আপনি দুইটা বাক্যকে আলাদা আলাদা করে করবেন এরকম বাক্যের ক্ষেত্রে, যে আমরা এখন বেশি এগিয়ে, এই হার 12% নেমে এসেছে। তো দেখেন এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে। সো আপনি কিন্তু এটাকে আলাদা আলাদা করে করে ফেলতে পারবেন। কিভাবে করবেন, আমরা এখন বেশি এগিয়ে, উই আর নাও quite advanced. কমানোর ক্ষেত্রে, তাই না? কিসের ক্ষেত্রে? কমানোর ক্ষেত্রে। ক্ষেত্রেও, যেহেতু এখানে ও কি আছে, মানে ক্ষেত্রেও, ক্ষেত্রে না, তাহলে as well লিখবেন। In terms of reducing the rate of extreme poverty, অতি দারিদ্র্যের হার। ওকে, এইটা যেরকম একটা টেন্সে হয়েছে, এইটা কোন টেন্সে হবে, পরেরটা কোন টেন্সে হবে কেউ বলতে পারেন? এই হার প্রায় 12% নেমে এসেছে। পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স হবে। ওকে, the rate has decreased. দিস রেট হবে না, দি রেট না, দিস রেট। Decreased to এই হার almost 12%। সো এইভাবে আপনারা কিন্তু এই প্যাটার্ন গুলো ফলো করে আপনারা কিন্তু খুব সহজে অনুবাদকে চর্চা করতে পারেন। ঠিক আছে, সো আমরা কি করব, আমাদের যে কাজটা হবে অনুবাদ ভালো করার ক্ষেত্রে, আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের টেন্সকে, আমরা টেন্স পারি কিনা এটা দেখতে হবে। আমি কি টেন্স পারি? হ্যাঁ পারি। তো ঠিক আছে, যদি না পারি আমাকে জানতে হবে, স্ট্রাকচারও দেখতে হবে, টেন্সের গঠন দেখতে হবে, কোন টেন্স কিরকম সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। ওকে,
তারপর টেন্স বোঝার পরে আমাকে ভয়েস ব্যাপারগুলো বুঝতে হবে, আমি কি ভয়েস পারি, ভয়েসের স্ট্রাকচার, ভয়েস চেঞ্জ করে কিভাবে, এটা বুঝতে হবে। 3 নম্বরে আমাকে কি করতে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসগুলো বুঝতে হবে। এখন এইগুলো আমার কারিগরি ব্যাপারগুলো যদি আমি বুঝতে পারি, তাহলে আমি কি নিয়ে বসবো, আমি হচ্ছে ধরেন আমি ইংলিশ টু বাংলা করব। ইংলিশ টু বাংলা করলে আমি বিগত সাল নিয়ে বসবো, সহজগুলো দেখবো, তারপরে মধ্যমগুলো দেখবো, তারপরে কঠিনগুলো দেখবো, তারপরে গিয়ে এগুলো শেষ হয়ে গেলে আমি পেপার পত্রিকা দেখবো। সো দেখেন, ঠিক আছে। তারপরে আমি কি করব, যখন আমি ইংলিশটাকে করব তখন প্রথমে আমি কি করব, খন্ড খন্ড করে ভাগ করব, খন্ড খন্ড করে ভাগ করে তারপরে আমি এটাকে বাংলা করব, ছোট ছোট করে বাংলা করব। বাংলা করে আমি দেখবো সেটা টেন্স ঠিক আছে কিনা। টেন্স যদি ঠিক থাকে তাহলে সেটাকে আমি কি করব, আবার অ্যারেঞ্জ করব, সাজাবো। এই হচ্ছে কি আমার ই টু বি কাজ, ঠিক আছে। ই টু বি যখন করব সেটা হচ্ছে আমার কাজ। এখন সেম কাজটা যদি আমি বাংলা টু ইংলিশ করি, বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ, তখন আমাকে কি করতে হবে, মূল ভাব জানতে হবে শুরুতে। মূল ভাব জেনে আমাকে কি করতে হবে, গঠন মেনে সাবজেক্ট এবং ভার্ব এগুলো দিয়ে আমাকে কিন্তু এটা করতে হবে, কাজটাকে করতে হবে। সেক্ষেত্রে আমাকে হেল্প করবে বিভিন্ন সময় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্স গুলো, মানে এই গঠনগুলো। সো হ্যাঁ, কেউ বলতে পারে যে কানেক্টরের ব্যাপারগুলো আছে, কনজাংশনের ব্যাপারগুলো আছে, এগুলো আপনি যত চর্চা করবেন, চর্চা করলে আপনার আয়ত্তে চলে আসবে, আলাদা করে ওইভাবে সময় দেওয়ার প্রয়োজন নাই। সো আমি আপনাদেরকে এই অনুবাদের 4টা ক্লাসে যা দেখিয়েছি, এই 4টা জিনিস, এই 4টা ব্যাপার, এই 4টা ক্লাসের টোটাল কমপ্লিট রূপ আপনাকে অল্প সময়ের ভিতরে অনুবাদে ভালো করাবে। আমি চেষ্টা করেছি যে আপনাকে মিনিমাম টাইমে ম্যাক্সিমাম ইফিসিয়েন্ট করে ফেলার জন্য এইসব ব্যাপারগুলোতে, ঠিক আছে। সো যে কোনো বই থেকে শুরু করে দেন, কালকে থেকেই শুরু করে দেন, আশা করি আপনাদের অনুবাদের এই প্রবলেমগুলো আর থাকবে না। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আপনাদের সাথে পুনরায় কথা হবে। আর আমি অনুরোধ করব, আমি যে 4টা ক্লাস নিয়েছি অনুবাদ সংক্রান্ত, যদি নির্দেশনাগুলোকে ফলো করতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। সবার জন্য শুভকামনা, সবাইকে শুভরাত্রি।